রেকর্ড বৃষ্টিতে ভাসছে পার্বত্যাঞ্চল। চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে ৩ দিনে নিহত ২২, পানিবন্দী লাখো মানুষ। চট্টগ্রামে ২৬ পাহাড়ে মৃত্যু ঝুঁকিতে ৬,০০০-এরও বেশি মানুষ। অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নেই পদক্ষেপ, ব্যবস্থা নেয়ার তাগিদ। পার্বত্যাঞ্চলে দুর্যোগ নিয়ে সংসদে উদ্বেগ। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা। বৈষম্য দূর করতে চান প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আজ। পঞ্চদশ সংশোধনী পুরো বাতিলে সাংবিধানিক শূন্যতার শঙ্কা আইনজীবীর। সরকারি টাকায় গাড়ি কেনা, বিদেশ সফর এবং ভবন নির্মাণ বন্ধ ঘোষণা। ব্যয় কমাতে অর্থ বিভাগের পরিপত্র জারি। 7 দিনের শোকযাত্রা শেষে আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ইরানের সর্বোচ্চ নেতা। রাতে শুরু হচ্ছে সেমিফাইনালের মিশন। মরক্কোর বিপক্ষে মাঠে নামছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এবং টানা 8 মাস পর নিয়মিত কনসার্টে ফিরছে আর্টসেল। বদল এসেছে ভোকাল এবং লাইন আপে। সেজানের জায়গায় মুনতাসির ইমরান। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। আলিফ এবং রৌফ, শুভ সকাল। আজ সপ্তাহের শেষ দিন। আজ দিনটি কোনোভাবে পার করতে পারলেই আগামীকাল উইকেন্ড, সেই আশায় নিশ্চয়ই সকালে উঠে সকলে অফিসের জন্য বের হওয়ার প্রস্তুতি নেবেন আজকে। তা তো অবশ্যই। এবং আমাদের কাছে আজ কিন্তু বেশ কিছু খবর রয়েছে, যার মাঝে আসলে উদ্বেগজনক কিছু খবর হলো চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলে যে পাহাড়, সেখানে যে ঢল নেমেছে এবং ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু পাহাড় ধস হচ্ছে এবং 22 জন নিহত হয়েছেন, যেমনটা আমরা শিরোনামে বলছিলাম। তারপরও এই নিহতের খবরের পরও কিন্তু প্রশাসনের সতর্কতা অমান্য করে যারা পাহাড়ে বসতি স্থাপন করেছে তারা থেকেই যাচ্ছেন, তারা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরছেন না। এ ব্যাপারটি আসলে একদিকে যেমন উদ্বেগজনক, ঠিক একইভাবে ব্যাপারটিতে যে প্রশাসনের নিয়মনীতি তোয়াক্কা না করা, সেই ব্যাপারে আসলে তাদের যে অনীহা কিংবা উদাসীনতা, সেটিও কিন্তু প্রকাশ পাচ্ছে। সেই সাথে গতকালকে যেমনটি দেখলেন যে সাজেকে যারা গিয়েছিলেন, যাদের ফেরার কথা ছিল, তাদেরকে গতকালকে ফিরতে দেওয়া হয়নি। তারা যে কটেজে ছিলেন সেখানে তাদেরকে থাকার কথা বলেছেন এবং সেই সাথে এটিও প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের জন্য শুধু পানির বিলটি দিতে হবে। বাকি যে বিলটি আছে, ধরেন কটেজের যে বিল থাকে, এটি আসলে মালিকপক্ষ নিতে পারবে না। নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এরকমই আসলে গতকালকে একটি দিক নির্দেশনা ছিল প্রশাসন থেকে। আমরা দর্শকদের অনেক সংবাদে জানাবো। এই বিষয়ে একটু প্রতিবেদন আমার কাছে আছে, একটু দর্শকদের জানাতে চাই। টানা বৃষ্টিতে পাহাড় ধস, 2 জেলায় ঝরল 7 প্রাণ। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর ধসে পড়ে পাহাড়, এতে মারা গেছে 5 জন। এছাড়া চট্টগ্রামে আলাদা স্থানে পাহাড় ধসে প্রাণ গেছে 2 শিশুর। এতে 3 দিনের প্রাণহানি দাঁড়ালো 22 জনে। কয়েকদিন ধরেই ভারী বর্ষণ। বুধবার বিকেলে কক্সবাজারে উখিয়ার 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে মাদ্রাসার ওপর। চাপা পড়েন শিক্ষার্থীরা। স্থানীয়রা প্রথমে শুরু করেন উদ্ধার তৎপরতা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। একে একে পাওয়া যায় কয়েকজনের মরদেহ। হাসপাতালেও প্রাণ যায় কয়েকজনের। পাঁচজন ছাত্রী ছিলেন, তো তারা এটা হান্ডামাগি আরো পরি গে তারা নিহত হয়ে উদ্ধার আয়ের বাদে 4-5 জন কি করলাম, পয়লা তুলি 3 জন, আমরা তুলি 4 জন, তারা মানে উদ্ধার করছি। ফায়ার সার্ভিস বলছে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয়েছিল মাদ্রাসাটি। ছিল ঝুঁকিপূর্ণ অবস্থায়, টানা বৃষ্টিতে ধসে পড়েছে পাহাড়। একটা দেয়াল ছিল, মসজিদের দেয়ালটা মক্তবের উপর আংশিকভাবে ভেঙে পড়ছে। তৎকালীন ওই সময়টাতে কিছু মাদ্রাসা ছাত্রী ছিল, এটা ছিল মহিলা মাদ্রাসা। একই দিনে পাহাড় ধসে 2 শিশুর প্রাণ গেছে চট্টগ্রামে। দুপুরে নগরীর চশমাহিল এলাকায় মারা যায় সামিয়া নামে এক শিশু। তার আগে জঙ্গল সলিমপুরে বসতঘরের উপর পাহাড় ধসে 10 মাস বয়সী তানভীরের মৃত্যু হয়। আমি বলছি ঘর ছাড়ি যাও, এখানে বয় আছে, আমার ছোট বোন একা থেকে যদি কিছু হয়। আমার ভাইজিটারা তো আমার জানের টুকরা, আমার ভাইজি ছাড়া আমার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, ওখানে তো আমি পাইলে বুঝে মানুষ। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
চট্টগ্রামের ২৬টি পাহাড়ে এখনও মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন ৬,০০০-এরও বেশি মানুষ। প্রতি বছর বর্ষায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং আর উচ্ছেদ অভিযান চললেও নেই অবৈধভাবে বসতি স্থাপনকারী প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। ফলে পাহাড় ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আরও জানাচ্ছেন মামুনুর রশিদ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বুধবার চট্টগ্রামের চশমাহিল এলাকায় পাহাড় ধসে মৃত্যুর পর শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মারা যায় আরেক শিশু। শুধু এ দুটিই নয়, টানা বর্ষণে চট্টগ্রামের পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ঝুঁকি। প্রশাসনের তথ্য বলছে চট্টগ্রামের ২৬টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৬,৫০০ মানুষ। জীবিকার তাগিদে কিংবা মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি জেনেও এই মৃত্যুকূপে বসবাস তাদের। কি করবো আমরা গরিব মানুষ, কোথায় যাবো? আমাদের তো বাপদাদার কিছু নাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করি, যেমন ৩০ বছর হয়ে গেছে এখানে। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি। ঝুঁকিপূর্ণ হলেও কি করবে, জীবনে রিস্ক নিতে থাকতে হয়, থাকবে কোথায়? সবাই তো ভূমিহীন। প্রতি বছর বর্ষা এলে প্রশাসনের তোড়জোড় থাকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে। চলে মাইকিং আর উচ্ছেদ অভিযান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় পাহাড় কেটে আবাসন তৈরি করা প্রভাবশালীরা। যদিও এবার পাহাড়ে অবৈধ বসতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে প্রশাসন। আমরা মাইকিং করেছি এবং মসজিদগুলোতে তাদের আহ্বান করেছি তারা যেন কোনোভাবেই কোনো ঝুঁকি না নেয়। আমরা 8টি শেল্টার সেন্টার স্থাপন করেছি, সেখানে যেন তারা এসে তারা যেন সেখানে আশ্রয় নেয়। এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী তার ভাগিনা মামুন এই যে পাহাড়গুলো কেটেছে, এবং ৯ নং ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সেই আওয়ামী লীগের কমিশনার জসিম পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। নগরবিদরা বলছেন পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি নিরসনে রুটিন কিছু কাজ ছাড়া টেকসই কোনো উদ্যোগ না থাকায় থামানো যাচ্ছে না পাহাড় ধসে প্রাণহানি। এজন্য সমন্বিত পদক্ষেপের তাগিদ তাদের। পাহাড় রক্ষা কমিটি যারা রয়েছে বা পাহাড় রক্ষা ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছে তাদের কার্যক্রম নিয়ে জনমনে রয়েছে অস্পষ্টতা। কারণ শুধুমাত্র পাহাড় ধস হলেই কিছুদিন তাদের কার্যক্রম বলবৎ থাকে, এরপরে তাদের কার্যক্রমগুলো স্পষ্ট কিংবা জোরালো কার্যক্রম দেখা যায় না। পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় পাহাড়ের মালিকানায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মত বিশেষজ্ঞদের। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা বর্ষণে ডুবেছে পার্বত্যাঞ্চল, প্লাবিত বাড়িঘর, সড়ক, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, জারি করা হয়েছে সতর্কতা। সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। এছাড়া পানিবন্দী উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চলও। পাহাড়ি ঢলে সাঙ্গুর ভয়াবহ রূপ, ভাসছে দুকুল, সেই সাথে ডুবছে নিম্নাঞ্চল। বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বালাঘাটা সহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি বসতঘর, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠেছেন সেখানে। বিচ্ছিন্ন লামা আলী কদম সড়ক যোগাযোগ। যখন ভারী বর্ষণ হচ্ছিল আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে, করে একটা অনেক বড় বিকট শব্দ, এবং পুরো ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি নতুন করছি, এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন গতকালকে রাত 10:30টার দিকে মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে। প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, বোয়ালখালী, কবাখালী সহ 5 ইউনিয়নের নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েকশো পরিবার। ঘরবাড়ি ছেড়ে শতাধিক পরিবার ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তলিয়েছে কবাখালী ও লংগদু সড়ক, এতে বন্ধ সাজেকের সঙ্গে যোগাযোগ। আটকা পড়েছে 461 জন পর্যটক। অনেক পরিবার পানিবন্দী, ইতিমধ্যে অনেকে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি, ব্যাপারীপাড়া, নিউ লাইল্লাঘোনা সহ বেশ কিছু এলাকায়ও পানিবন্দী। বিভিন্ন উপজেলায় 210টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছে 7 শতাধিক মানুষ। আজকে 3 দিন হলো সাজেকে আছি, গতকালকে বৃষ্টির জন্য যেতে পারিনি। বাগাইহাটে প্রচন্ড পরিমাণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আমাদের আর যাওয়া হচ্ছে না। রাস্তার বন্যার কারণে আমাদের এই রাস্তার 5টা পয়েন্ট একদম গলা পর্যন্ত নাকি হয়ে গেছে, একদম ডুবে গেছে, যার কারণে আমরা স্কোয়াড আমাদের ক্যান্সেল করা হয়েছে। টানা বৃষ্টিতে কক্সবাজারে অন্তত 50টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। হাটবাজার সড়ক তলিয়ে যাওয়া স্থবির জনজীবন, ঘটেছে
পাহাড় ধসের ঘটনাও। খোলা হয়েছে 628টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। বেঞ্চ যেগুলো আছে, হাই বেঞ্চ, লো বেঞ্চ, সেগুলো কিন্তু ডুবে। পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি। পানিবন্দী ভোলার মনপুরার 5টি ইউনিয়নের মানুষ বাড়িঘর পথঘাট প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় নৌ চলাচল বন্ধ আছে। বরগুনায় ট্রলার ডুবে নিখোঁজ কয়েক জেলে। এছাড়া পটুয়াখালীতে নিখোঁজ 6 জেলের সন্ধান মেলেনি এখনো। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পর্যটক নগরী বান্দরবান। নিরাপত্তার শঙ্কায় 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব পর্যটন কেন্দ্র। ফলে বুকিং বাতিল করে তড়িঘড়ি করে পাহাড় ছাড়ছেন পর্যটকরা। অনেকেই আটকা পড়েছেন দুর্গম এলাকায়। এতেই ভরা মৌসুমে পর্যটক শূন্যতায় স্থবির কোটি টাকার পর্যটন খাত। মেঘে ঢাকা পাহাড়, সবুজ অরণ্য আর অসংখ্য ঝর্ণার অপরূপ সৌন্দর্যে বছর জুড়েই ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে বান্দরবান। বিশেষ করে বর্ষায় প্রকৃতি যেন নতুন করে সাজে, আর সেই সৌন্দর্যের টানেই ভিড় জমান হাজারো পর্যটক। কিন্তু এবার সেই বর্ষাই যেন কেড়ে নিয়েছে বান্দরবানের চেনা রূপ। টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার শঙ্কায় খেই হারিয়েছে জেলার পর্যটন খাত। প্রাণচঞ্চল পর্যটন স্পটগুলো পরিণত হয়েছে জনশূন্য নীরবতায়। আগামী 10 তারিখ পর্যন্ত জেলা প্রশাসন থেকে পর্যটন সব বন্ধ। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। পর্যটক ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আগামী 10 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তে একের পর এক বাতিল হচ্ছে হোটেল রিসোর্টের বুকিং। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হোটেল রিসোর্ট মালিক, ট্যুর গাইড, পরিবহন সেবা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বান্দরবান সদর পর্যটন স্পটগুলো ইচ্ছে করলে খোলা রাখা যেত, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন বন্ধ রেখেছে 3 দিনের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে যেই পর্যটন স্পটগুলি স্থগিত হওয়ার কারণে আমাদের অনেকগুলি বুকিং ক্যান্সেল হয়েছে, যা এখন পর্যন্ত কোনো গেস্টের রিশিডিউল করে নেই, যার কারণে আমরা এখন দেখার সময় পার করছি। আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাদদেশে অনেক সময় ধস সৃষ্টি হয়, এটার জন্য ফায়ার সার্ভিস, আমাদের ইউনিয়ন পরিষদ, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোনো কোনো ক্ষেত্রে বিজিবি সবাই মিলে কিন্তু তাদেরকে সরানোর জন্য মাইকিং বা অ্যাওয়ারনেসটা করা হয়েছে। পাহাড় ধস ও বন্যা মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বান্দরবান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলা। জলাবদ্ধতার কারণে তলিয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চল। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছে প্রশাসন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো খাগড়াছড়ি, রাঙামাটি এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই আক্তারের কাছে যেতে চাই। আক্তার, এই মুহূর্তে কি অবস্থা? সেখানে যারা জলাবদ্ধ অবস্থায় রয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আক্তার, যেমনটা দেখছি গতকাল ঠিক দুপুর 2টা নাগাদ থেকে কিন্তু এই সড়কের যে পানি রয়েছে সে পানি কিন্তু আমরা এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থা দেখছি। বিকালে পানি বৃদ্ধি পেয়েছে, মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে দীঘিনালা উপজেলার 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। পাশাপাশি অন্তত 800 থেকে 1,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র সহ উঁচু স্থানে যারা নিরাপদ আশ্রয়ে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এমনটাই জানিয়েছে। পাশাপাশি আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে খাগড়াছড়ি এবং সাজেক সড়কের কবাখালী সড়ক, এবং এই সড়কের এখানে কিন্তু গতকাল দুপুর থেকে এই পানি। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত রয়েছেন মিশু মল্লিক, তার কাছ থেকে জানতে চাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, এবং বেশিরভাগ সময় এই রকম সময়গুলোতে বিশুদ্ধ পানির অভাব থাকে, সেটি আসলে কিভাবে মোকাবেলা করা হচ্ছে?
তামান্না, ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের আসলে গত সোমবার থেকেই নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন তৎপরতা শুরু করেছিল। প্রথমে তো আসলে মাইকিং করা হয়েছিল, মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে যখন গতকাল মঙ্গলবার সকাল থেকে সোমবার রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে যায়, তখন গতকাল মঙ্গলবার পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সকলে মিলে বা ঝুঁকিপূর্ণ যে সকল এলাকাগুলো রয়েছে সে সকল এলাকায় গিয়ে সেখানকার বাসিন্দাদের আসলে নিরাপদ যে আশ্রয় কেন্দ্রগুলো তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছিল সেগুলোতে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আসলে রাঙামাটি পুরো জেলাতে 212টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এখনো পর্যন্ত 1000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। গতকাল রাত প্রায় 11টা 11:30টার পরেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, যেমন আমি যদি বলি শহরের এই মুহূর্তে যেখানে আসলে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আশ্রয় গ্রহণ করেছেন সেটি হচ্ছে শহরের লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র। সেখানে প্রায় এখনো প্রায় 200-র মতো মানুষ সেখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি আসলে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি রাতের খাবারও বিতরণ করেছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই মুহূর্তে এই দুর্যোগকালীন সময় কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে 1303 পার্বত্য জেলা মিলে 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 500 মেট্রিক টন রাঙামাটির জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি বারবার আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করছিলেন তাদের সাথে কথা বলছিলেন, তাদেরকে বারবার অনুরোধ করছিলেন যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে নিরাপদে আসলে নিয়ে যাওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া না হবে, আপনারা অনুগ্রহ করে এখানেই অবস্থান করবেন। তিনি বারবার করে সেটা অনুরোধ করছিলেন। আর রাঙামাটির বর্তমান যদি আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে গতকাল রাত পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত ছিল, তবে আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে। এখন বর্তমানে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটা ইলশে গুড়ি বৃষ্টি, কিন্তু ভারী বর্ষণ এখনো শুরু হয়নি। তবে ভারী বর্ষণ হওয়ার যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আকাশে আসলে প্রচুর মেঘ জমতে শুরু করেছে। রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গত 24 ঘন্টায় রাঙামাটিতে 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে গত পরশু আসলে এর চেয়ে আরো বেশি ছিল। তবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এভাবেই চলতে থাকবে, সেটা আমাদেরকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বলা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে রাঙামাটির যে খাগড়াছড়ির রাঙামাটি উপজেলাধীন জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি, সেটি আসলে প্রতিদিন রাত থেকে বন্ধ আছে এবং যেহেতু খাগড়াছড়িতে হয়েই সাজেক যেতে হয়, বর্তমানে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কটির আসলে পানির নিচে তলিয়ে থাকার কারণে মাচালং এলাকা, বাঘাইহাট এলাকায়, সে কারণে গতকাল থেকে পর্যটকরা সাজেক থেকে কোনো সাজেকে কোনো স্কট প্রবেশও করেনি এবং সাজেক থেকে কোনো স্কট ছেড়েও আসেনি। সে কারণে আসলে সাজেকে বর্তমানে প্রায় 400-রও অধিক পর্যটক আটকা রয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। গতকাল দুপুরেও চেষ্টা করা হয়েছিল স্কটের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার, কিন্তু পানি থাকার কারণে তাদেরকে আসলে আনা সম্ভব হয়নি। আমরা কথা বলেছিলাম সেখানকার কটেজ ওনার্স মালিক অ্যাসোসিয়েশনের সাথে, তারা বলছেন যে আজ যদি পানি নেমে যায় তাহলে হয়তো তাদেরকে আজকে খাগড়াছড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং তাদের কাছ থেকে আসলে এই মুহূর্তে কোনো ধরনের অতিরিক্ত তাদের যে রুম ভাড়া বা তাদের যে কক্ষ ভাড়া সেটি আসলে নেওয়া হচ্ছে না, শুধুমাত্র পানির খরচটি নেওয়া হচ্ছে বলে কটেজ মালিক সমিতি থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সব মিলিয়ে রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি। মিশু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব যুক্ত রয়েছেন। মুহিব, জানতে চাই গতকালের প্রাণহানির পর আজ জেলার কি অবস্থা, নতুন কোনো পাহাড় ধসের খবরাখবর রয়েছে কিনা বা তাদের উদ্ধারে কি পরিমাণ তৎপরতা এই মুহূর্তে চলছে? না, আসলে দফায় দফায় রোহিঙ্গা শিবিরগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটছে। আর শুধু গতকালকের ঘটনাই নয়, এর আগেও কিন্তু 8 থেকে 9 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বানের পানিতে ভেসে গিয়ে রোহিঙ্গাদের মৃত্যু হচ্ছে। মূলত যেই সতর্কতামূলক কথাগুলো বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেইগুলো এখন পর্যন্ত আসলে কার্যত মুক্তব্রে পড়েছে। কারণ হচ্ছে যেখানে লক্ষাধিক রোহিঙ্গার বসবাস পাহাড়ের পাদদেশে, সেখানে মাত্র 20,000 রোহিঙ্গাকে তারা গেল 3 দিন ধরে চেষ্টা করে শেল্টারে নিয়েছে, এমনটা দাবি করেছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু গতকালকে আবারও সেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মূলত একটি সীমানা প্রাচীর পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়, সেই সীমানা প্রাচীর সহ পাহাড়ের একটি অংশ সরাসরি রোহিঙ্গা শিশুদের সেই মাদ্রাসার উপরে গিয়ে পড়ে। সেখানে 13 জন শিশু চাপা পড়েন এবং পর্যায়ক্রমে 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও প্রশাসনের যে
সমন্বয়হীনতার কারণে এটিকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধারের তথ্য প্রথমে দেয়া হলেও ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে 8 জনের কথা বলা হলেও পরবর্তীতে দেখা যায় যে ক্যাম্প ইনচার্জ যিনি রয়েছেন উপসচিব পদমর্যাদার, তিনি তার যে প্রতিবেদন সেখানে 5 জনকে মৃত অবস্থায় পাওয়ার তথ্য দিয়েছেন এবং এটিকে আসলে স্থানীয় প্রশাসন বা সাংবাদিকদের মধ্যেও এক ধরনের গুলোটে পরিস্থিতির সৃষ্টি হয় যে মানে তথ্য বিভ্রাট হয়েছে। তো আসলে কক্সবাজার উপকূলের যে আবহাওয়া পরিস্থিতি, এটি যদি বলতে চাই শুধু পাহাড় দোষ নয়, কক্সবাজারের চকুরিয়া, মাতামুহুরী, পেকুয়া 3টি উপজেলায় অন্তত 15,000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়েছে, যেহেতু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল থেকে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রও উত্তাল রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেতের পাশাপাশি সমুদ্রের জোয়ারের পানিও কিন্তু 3 থেকে 4 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, মানে নিয়মিত যেভাবে প্রবাহিত হয় তার চেয়ে 3 থেকে 4 মিটার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন কুতুবদিয়া মহেশখালীর অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে প্রাণী প্রবেশের সংখ্যা তৈরি হয়েছে। একই সঙ্গে মাতামুহুরী নদীর পানি যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই হিসেবে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলা যেটি নতুন গঠিত হয়েছে এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে যাবার সংখ্যা তৈরি হয়েছে। হয়তো আমরা কিছুক্ষণ পরে সেই খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তামান্না। অসংখ্য ধন্যবাদ মুহিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বৈরী আবহাওয়া এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়েছে মাছ ধরার একাধিক ট্রলার, ডুবে গেছে বঙ্গোপসাগরে। এসব ঘটনায় কয়েকজন জেলেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। আরও জানতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুস সালাম আরিফ। শুভ সকাল। নিখোঁজ যে জেলেরা রয়েছেন তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা বা তাদের নাম পরিচয় জানা গেছে কিনা, আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে একটু জানতে চাই। যে তামান্না, আপনাকে ধন্যবাদ। যদি পটুয়াখালীর এই মুহূর্তে পরিস্থিতি বলি, আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার বেশ উন্নতি হয়েছে। গতকাল রাত থেকেই পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রলার ডুবির যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মোট 12 জন জেলে নিখোঁজ রয়েছে, যার মধ্যে গত রাতে ভোলায় এক জেলেকে উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি ভেসে গিয়েছেন মূলত। এছাড়া বাকি যে 12 জেলে তাদের সবারই নাম পরিচয় পাওয়া গেছে এবং এই 12 জেলেকে উদ্ধারে আসলে সরকারের পক্ষ থেকে কোস্টগার্ড কাজ করলেও খুব বেশি যে সুসংবাদ রয়েছে তেমনটি নয়। আমরা গতকালকের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে 14 জেলে উদ্ধারের, তারা মূলত 18 জন জেলে ছিল, সেখান থেকেও কিন্তু 2 জন জেলে নিখোঁজ রয়েছে। বঙ্গোপসাগরে গত কয়েকদিন থেকেই নিম্নচাপের প্রভাবে পুরো উপকূলে যে ঝড়ো বাতাস, সাগর উত্তাল এবং প্রচন্ড বৃষ্টি ছিল, এর ফলে কিন্তু এই যে উদ্ধার তৎপরতা, বিশেষ করে এই সময়টা জেলেরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে ট্রলারগুলো নিয়ে সাগরে তারা ঘুরে বেড়ায় এবং হয়তো ভাসমান অবস্থায় এই জেলেদেরকে উদ্ধার করার চেষ্টা করে থাকে। তবে সাগর উত্তাল থাকায় কিন্তু গত কয়েকদিনে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে ট্রলার মালিকরা বা জেলেদের স্বজনরা কিন্তু এই উদ্ধার অভিযান করতে পারেনি। আজ যেহেতু আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো, সেই ক্ষেত্রে হয়তো তারা ব্যক্তি উদ্যোগে আবারও সাগরে যাবে এবং এই নিখোঁজ জেলেদের উদ্ধার করার চেষ্টা করবে। বিগত দিনের পরিসংখ্যান বলছে জেলেদেরকে যে বিভিন্ন সময় 7 দিন পরেও কিন্তু খুঁজে পাওয়া যায় এমন রেকর্ড রয়েছে। বিভিন্ন সময় তারা পার্শ্ববর্তী দেশের সমুদ্র সীমানায় কিন্তু ভেসে যায় বা পার্শ্ববর্তী দেশ থেকেও জেলেদেরকে উদ্ধার করার ঘটনা রয়েছে। সেক্ষেত্রে এই 12 জেলের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি কিন্তু এখনো জানা যাচ্ছে না। স্বজনদের প্রত্যাশা হয়তো তাদেরকে ফিরে পাবেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু এটি সাগরে কিন্তু অন্যান্য নদীতে ডুবলে যেমন ডুবুরি বা নৌবাহিনী, ফায়ার সার্ভিস দিয়ে উদ্ধার পরিচালনা করা যায়, এটি কিন্তু সাগরে সম্ভব হচ্ছে না। শুধুমাত্র টহল দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে এই অসহায় জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে। স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট উপজেলার, তারা মূলত এই জেলে পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করছেন এবং তারা তাদেরকে আশ্বস্ত করছেন যে সরকারের পক্ষ থেকে এই জেলেদের উদ্ধারে অভিযান রয়েছে। এছাড়া বলবো যে জেলেদেরও মধ্যে, জেলে এবং মালিকদের মধ্যে কিছু বিষয় রয়েছে যে এই সংকেত জারির পরও কিন্তু
জেলেরা ট্রলার মালিকরা সাগরে গিয়েছেন এবং তারা কিন্তু মাছ শিকারে গিয়েছেন, যার ফলে কিন্তু পরবর্তীতে গত দুদিনে আরো 2টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার পরিস্থিতি ছিল এমন। তামান্না, আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বৈরী আবহাওয়ার ট্রলার ডুবির আরো বিস্তারিত খবর জানতে বরগুনা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী নুরুল আহাদ। অনেক শুভ সকাল। আজকের আবহাওয়ার পরিস্থিতি কি এবং নিখোঁজ জেলেদের সন্ধানে তৎপরতা কেমন লক্ষ্য করছেন? সকাল তামান্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরগুনার যে বিষখালী নদী, সেই বিষখালী নদীর পাশে যে ট্রলার ঘাটটি রয়েছে সেখানে। আজকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত 7 তারিখে বরগুনার একটি মাছ ধরা ট্রলার সাগরে গিয়ে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায়। তারপর কিন্তু 16 ঘন্টা পরে সেখানকার 18 জেলের মধ্যে 16 জন জেলেকে উদ্ধার করা হয় এবং এটি একটি আমরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে 16 ঘন্টা প্রায় 16 জন জেলে কিছু বয়া নিয়ে তারা কিন্তু ভেসেছিলেন এবং তাদেরকে উদ্ধার করা হয়। এইভাবেই কিন্তু আসলে উপকূলের যে জেলেদের যে জীবন সেভাবে এইভাবেই কিন্তু চলছে কোনো রকমের নিরাপত্তা ছাড়াই। তবে একটি বিষয় জানাতে চাই যে তার মধ্যে মহিমা নামের যে ট্রলারটিতে তারা ছিলেন, সেই ট্রলারটি ডুবে যাওয়ার পর 18 জন জেলে আমরা যতদূর জানতে পেরেছি ওই ট্রলারটিতে ছিলেন এবং 2 জন জেলের এখনও সন্ধান মেলেনি। তবে আমাদের সাথে আমরা কথা বলেছিলাম যে পাথরঘাটা যে ট্রলার মালিক সমিতি রয়েছে, জেলা ট্রলার মালিক সমিতি, তাদের সাথে তারা জানিয়েছেন এই ট্রলারটি উদ্ধারে তারা গতকাল থেকেই তারা 4টি ট্রলার তারা কোস্টগার্ডের সমন্বয়ে কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়েছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের এই অভিযানটি বিঘ্ন ঘটে। আরেকটি বিষয় জানাতে চাই, আসলে সাগরে কোনো যদি মৎস্যজীবী যারা ডুবে যান বা যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই ডুবুরি বা অন্যান্য কোনো কিছু দিয়ে কিন্তু খোঁজার মতো কোনো উপায় থাকে না। শুধুমাত্র তাদের ভরসাই থাকে যে তারা যদি ভেসে থাকেন সেক্ষেত্রে যদি কোন ট্রলার তাদেরকে দেখতে পান বা কোনো উদ্ধারকারী নৌজন যদি তারা দেখতে পান, এছাড়া কিন্তু এদের খুঁজে পাওয়াটা আসলে তেমনটা যায় না। আমরা ট্রলার মালিকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছিলেন যে গত 7 তারিখে বরগুনা তালতলী উপজেলার থেকে 11টি ট্রলার নিয়ে তারা আসলে সমুদ্র উপকূলে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে একটি ট্রলার দুর্ঘটনা ঘটলে তখন তাদের ট্রলার থেকে সেই নাবিকদের উদ্ধার করে ফেরার পথে কিন্তু ওই ট্রলারটিও দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ট্রলারের নিখোঁজ ট্রলারের উদ্ধারের সব শেষ। তামান্না, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পার্বত্যাঞ্চলের দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন সংসদ, ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান দেশ থেকে বৈষম্য দূর করাই তার সরকারের মূল লক্ষ্য। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, পাশাপাশি তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত নিয়ে পরিকল্পনার কথাও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের পার্বত্য অঞ্চল, পানিবন্দী লাখো মানুষ, পাহাড় ধসে ছড়ছে প্রাণ। সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের কণ্ঠেও ছিল সেই ঘটনার ছাপ। পরে এক প্রশ্নের জবাবে দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা জানান ত্রাণমন্ত্রী। আমরা পানিতে ভাসতেছি, অসম্ভব কষ্ট হচ্ছে। প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি। এর আগে বিকেলে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্যদের নানা জিজ্ঞাসার জবাব দেন সংসদ নেতা। বলেন দেশ থেকে বৈষম্য দূর করাই তার সরকারের মূল কাজ। মাননীয় স্পিকার, এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। এ সময় তিনি আরো জানান শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আনা হবে আইনের আওতায়। বলেন বর্তমান সরকার পুঁজিবাজার স্থিতিশীল করতে বদ্ধপরিকর। বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ধাপে ধাপে প্রাথমিকের 1,20,00,000 শিক্ষার্থীকে স্কুল ড্রেস, ব্যাগ দেয়া সহ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী বলেন তারল্য সংকটে থাকা ব্যাংকের আমানতকারীদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে।
যারা আমানতকারী তাদের আমানত সুদ সহ ফেরত দেওয়া হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। নিজেদের পরিকল্পনার কথা জানান শিল্প, তথ্য এবং জ্বালানি মন্ত্রীও। আমরা সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যুতের বিতরণের ব্যবস্থা করব। এদিন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আজ। সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ঠিক করা হয়েছে এই দিন। শুনানিতে হাইকোর্টের রায় বহাল চেয়ে বাকি বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি পরিবর্তন আনা হয় ৫৫ সংশোধনীর মাধ্যমে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান বাতিল সহ বেশ কিছু সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে পুরো ৫৫ সংশোধনী বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয় সেই রায়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারীরা। সেই ৫৫ সংশোধনীর বৈধতা নিয়েই আপিল বিভাগে চলছে আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। শুনানিতে কিছু অংশ সংশোধন চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫৫ সংশোধনীর মধ্যে থেকে থাকে সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন আরেক আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি। একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল এটা তো ৪র্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল। তো যদি ৫৫ সংশোধনী পুরোটা বাতিল হয় তাহলে ওই বিধানটা সংবিধানে ফিরে আসবে। তো সেই ব্যাপারেও আদালত একটা সুরক্ষা দিতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুরু হয় এই শুনানি। তবে নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ রায় দেয়া যাবে না জানিয়ে মুলতবি ছিল শুনানি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। সরকারি টাকায় গাড়ি কেনা, বিদেশ সফর ও ভবন নির্মাণ বন্ধ ঘোষণা করে ব্যয় হ্রাসে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিচালন ও উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতে ব্যয় স্থগিত ও সীমিত করা হয়েছে। সম্পদের সর্বোত্তম ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বুধবার এ পরিপত্র জারি করে অর্থ বিভাগ। পরিপত্র অনুযায়ী পরিচালন বাজেটে সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যান ছাড়া নতুন গাড়ি কেনায় কড়াকড়ি করা হচ্ছে। পূর্ব অনুমতি নিয়ে কিনতে পারলেও হতে হবে ইলেকট্রিক যান। নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে যেসব নির্মাণ কাজ অন্তত ৭০% সম্পূর্ণ হয়েছে সেগুলো অর্থ বিভাগের অনুমোদন নিয়ে চালানো হবে। ভূমি অধিগ্রহণ ও বিশেষ উন্নয়ন সহায়তা খাতে ব্যয় করতে হলে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিতে হবে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ রাখা হয়েছে। দর্শক, ঘড়ির কাঁটায় এখন 7:34। আপনাদের অনেকেরই অভ্যাস সকালবেলা পত্রপত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেয়ার, আর সেই সুবিধার্থে গুড মর্নিং বাংলাদেশের এ পর্যায়ে শীর্ষ পঠিত পত্রপত্রিকার মূল শিরোনামগুলো জানাতে আরেকটি স্টুডিও থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আমরা আলিফের কাছ থেকেই পত্রপত্রিকার শিরোনামগুলো জানতে চাই।
রৌফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে দিনের শুরুটা কিন্তু অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে, আসলেই তাই। তো দর্শকদের সেই কাজকে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও যেমনটি করব যে দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, যে দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় যে যে শিরোনাম উঠে এসেছে সেগুলো আসলে দর্শকদের জানানোর চেষ্টা করব। এবং সেই জায়গায় আমরা প্রথম যে পত্রিকাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম যে প্রতিবেদনটি, তার শিরোনাম করা হয়েছে পাহাড় ধসে 3 দিনে 22 মৃত্যু। অর্থাৎ চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিভিন্ন জেলায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেই পাহাড় ধসে 22 জনের মৃত্যুর সংবাদ, যেমনটি আমরা স্টার নিউজের পর্দায়ও জানাচ্ছিলাম, সেটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে এখানে একটি তথ্য দেওয়া হয়েছে যে সর্বশেষ 24 ঘন্টায় 119.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু পাহাড়ি ঢলে আসলে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং এই জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই পাহাড় ধসের যে দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলার জন্য। এবং নানাভাবে তাদের আগে থেকেও কিন্তু সতর্ক করে আসা হচ্ছিল। সেই সতর্কতা অমান্য করে জনগণ যারা ছিলেন তাদের কিন্তু আসলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই জায়গায় পরবর্তী যে ক্ষয়ক্ষতি পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেমন আসলে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এর মধ্যে যারা কিনা সাজেকে আছেন, অর্থাৎ বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে যারা আছেন তাদেরকে সেই জায়গা থেকে সরে না আসার জন্য, অর্থাৎ তারা যে যে রিসোর্টে রয়েছেন বা যে যে স্পটে রয়েছেন সেখানেই থাকতে বলা হয়েছে। এবং এই জায়গায় তাদের যে খরচ হবে, অর্থাৎ তাদের যে ব্যয়গুলো হবে, সেই ব্যয়গুলো আসলে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ব্যয়গুলো যেন তাদের কাছ থেকে নেওয়া না হয়। শুধুমাত্র পানি ব্যবহারের যে খরচ সেটি আসলে তাদের কাছ থেকে নেওয়া হবে। এখানে যেমনটি বলা হয়েছে সাজেকে অবস্থানরত 450 পর্যটক এই মুহূর্তে সেখানে আটকা পড়ে আছেন। এমনকি রেল লাইনের ওপর পানি জমে থাকায় কিন্তু 2 দিন ধরে চট্টগ্রামের সঙ্গে আসলে যে ট্রেন যোগাযোগ বা রেল যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, এমন খবরাখবর দেওয়া হয়েছে এই প্রথম প্রতিবেদনটিতে। এ পর্যায়ে যদি আমরা পরের যে প্রতিবেদন রয়েছে সেটির দিকে যদি তাকাই, সেখানে আসলে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ উঠে এসেছে যেখানে বলা হচ্ছে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বর্তমানে ন্যাটো সম্মেলনে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি এই ঘোষণা দিয়েছেন যে ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি সেটি আসলে শেষ হয়ে গেছে। এই জায়গায় আসলে দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরান কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। প্রথমত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের যে হরমুজগান প্রদেশ রয়েছে এবং একই সঙ্গে যে তাদের বন্দর শহর মাশহাদ রয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এবং জবাবে ইরানের পক্ষ থেকেও কিন্তু 85টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে কাতার এবং সৌদি যে তেলবাহী ট্যাঙ্কার রয়েছে সেখানে হামলার ঘটনা ঘটেছে। এবং এই হামলাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে যে শান্তি চুক্তিটি হয়েছিল সেটি আসলে কার্যত মুখ থুবড়ে পড়েছে এবং সেটি আসলে শেষ। এবং এই জায়গায় ইরানের ওপর থেকে যে ধরনের নিষেধাজ্ঞাগুলো শিথিল করে দেওয়ার এক ধরনের ঘোষণা বা নীতিগত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যেমনটি আসলে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইরানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে 85টি টার্গেট বা লক্ষ্যবস্তুতে কিন্তু আসলে হামলা চালিয়েছে তেহরান এবং এই তেহরানের এই হামলার পরবর্তীতেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে এই হামলা অর্থাৎ পাল্টাপাল্টি যে হামলা, এই হামলার মধ্য দিয়ে আসলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। এবং ন্যাটো সম্মেলনে ট্রাম্পের এই দাবির পরবর্তীতেই কিন্তু আসলে এই যে পাল্টাপাল্টি হামলা মুখ থুবড়ে পড়া এবং সেটির কারণে হরমুজ প্রণালী সহ বিভিন্ন জায়গায় যে ধরনের উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এর পাশাপাশি যদি আমরা খেয়াল করি, এখানে আরও একটি প্রতিবেদন রয়েছে যেখানে আসলে অর্থ বিভাগের একটি পরিপত্র নিয়ে প্রতিবেদন করা হয়েছে, যে শিরোনাম করা হয়েছে সুদমুক্ত গাড়ির ঋণ, নতুন ভবন তৈরি ও গাড়ি কেনা বন্ধ। অর্থাৎ সরকারি খরচে যে জিনিসগুলো আগে প্রচলিত ছিল সেই জায়গায় কিছু নীতিগত পরিবর্তন এসেছে, সেই বিষয়গুলো এখানে প্রতিবেদন করা হয়েছে এবং তার শিরোনাম দর্শক আপনাদের জানালাম। এ পর্যায়ে এখানে ফুটবল বিশ্বকাপ যেহেতু চলছে, আজ কিন্তু রাতে সেমিফাইনালে মুখোমুখি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো। অর্থাৎ 2022-এর সেমিফাইনালে কিন্তু এই দুটি দল মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু ফ্রান্স মরক্কোকে হারিয়ে তাদের ফাইনালে যাত্রা নিশ্চিত করেছিল। তবে আজ যে ম্যাচটি হবে সেই ম্যাচ নিয়ে কিন্তু বিশেষজ্ঞ সহ ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের উত্তেজনা কাজ করছে। অর্থাৎ ইতিহাসেরই কি পুনরাবৃত্তি হবে, অর্থাৎ এই ফ্রান্সই কি আবারও
আরেকবার মরক্কোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠে যাবে, নাকি কোনো আফ্রিকান রূপকথা হতে চলেছে, সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এবং এই জায়গায় শিরোনামটি যেমনটি করা হয়েছে সেটি হচ্ছে শেষ 8-এ ইউরোপের এই 6। দর্শক আপনারা জানেন এর মধ্যে কোয়ার্টার ফাইনালে যে 8টি দল উঠে গেছে, সেই 8টি দলের মধ্যে আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশ এবং মরক্কো আফ্রিকার দেশ, এই দুইটি দেশ ছাড়া যারা রয়েছে, এদিকে ফ্রান্স, ওইদিকে বেলজিয়াম, স্পেন, একই সঙ্গে নরওয়ে, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড, প্রত্যেকটি দেশই কিন্তু আসলে ইউরোপের দেশ এবং অর্থাৎ ইউরোপীয় ফুটবলের যে আধিপত্য সেটা কিন্তু এখানে দেখানো বলা হয়েছে আসলে এই প্রতিবেদনটিতে। এবং এই প্রতিবেদনের মধ্য দিয়ে আসলে সেই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তীতে এই আজ যদি আসলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিদায় হয়ে যায়, তাহলে কিন্তু আবারও আরেকটি ইউরোপিয়ান দেশ উঠে গেল এবং আরেকটি ইউরোপের বাইরের একটি দেশ বিদায় নিতে হবে সেই জায়গা থেকে, এবং সেটি নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। শিরোনামও তেমনটি করা হয়েছে যে ইতিহাস আরও একবার মুখোমুখি, অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম যে কাতারে গত বিশ্বকাপে যেমনটি হয়েছিল আসলে মরক্কো তারা বিশ্বকাপ খেলতে এসে একটি বড় চমক দিয়েছিল এবং সেমিফাইনালে উঠে গিয়েছিল। তো তাদের সেই রূপকথার যে যাত্রা সেটি কিন্তু এই ফ্রান্সের হাত ধরে গত বিশ্বকাপে শেষ হয়েছে। তো এবারের বিশ্বকাপে আসলে কি হতে চলেছে সেটি আজ রাতের খেলার মধ্যে দিয়েই কিন্তু জানা যাবে। সেই সঙ্গে আসলে আরেকটি প্রতিবেদন করা হয়েছে গতদিনের আর্জেন্টিনা ম্যাচ নিয়ে, যেখানে বলা হয়েছে আর্জেন্টাইন রূপকথার পর শিরোনামে আর কি পুরো খেলার যে খবরাখবর গত ম্যাচের সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এ পর্যায়ে আমরা একটু পরের পত্রিকায় যেতে চাই, দৈনিক সমকাল। আপনাদের দেখিয়ে দিতে চাই দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো। সেখানে কিন্তু প্রথম পাতায় স্বাভাবিকভাবেই যে ভারী বৃষ্টি এবং ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগের কথা আমরা দৈনিক প্রথম আলোতেও জানাচ্ছিলাম, চট্টগ্রাম সহ 3 পার্বত্য অঞ্চলের যে খবরাখবর সেটি আসলে শিরোনাম করা হয়েছে। এখানে যেমনটি দেখানো হয়েছে রাঙামাটি সাজেকে 600 পর্যটক আটকা রয়েছে, অর্থাৎ প্রথম আলোতে আমরা যেমনটি জানাচ্ছিলাম 450 পর্যটকের তথ্য প্রথম আলোতে উঠে এলেও এই পত্রিকায় কিন্তু দেখানো হচ্ছে 600 পর্যটকের কথা। এবং সেখানে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন কথা বলা হয়েছে। এবং খাগড়াছড়িতে তলিয়ে গেছে সড়ক, অর্থাৎ সড়ক যোগাযোগও কিন্তু মোটামুটি বন্ধ রয়েছে। যেমনটি আসলে আমরা জানাচ্ছিলাম যে পার্বত্য চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে 2 দিন ধরে, কেননা রেলপথে পানি জমে গেছে এবং সেই জন্য রেল চলাচল বিচ্ছিন্ন। এবং এই জায়গায় কিন্তু সড়ক পথেরও যে দুর্গতি সেটি নিয়ে কিন্তু আসলে কথা বলা হয়েছে, যে টানা 3 দিনে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম যে এক ধরনের দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে সেই খবরগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এ পর্যায়ে পরের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে আসলে দেখা যাচ্ছে রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 7 শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু, অর্থাৎ মাদ্রাসায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেটির খবরাখবর কিন্তু এখানে উঠে এসেছে। সেই সঙ্গে সংসদের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে যে বগুড়ায় সামরিক ড্রোন কারখানা হবে, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি সহ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে কিন্তু যুদ্ধনীতিতে বাংলাদেশ বেশ পিছিয়ে। আসলে এই জায়গায় বাংলাদেশের যে অস্ত্র কেনা কিংবা অস্ত্রের উন্নতি করা, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি করা, সেই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ কিন্তু বিগত সরকারগুলোর আমলে যেমনটি দেখা গেছে খুব একটা উন্নতি কিংবা খুব একটা এগিয়ে গেছে এমন কিন্তু বলা যায় না। তবে পরবর্তীতে গত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বা অন্তর্বর্তী সরকার ছিলেন তাদের অধীনে কিন্তু বাংলাদেশ কিছু যুদ্ধাস্ত্র সহ নানা বিষয়ে আসলে উন্নতি করার চেষ্টা করেছে এবং তার ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকারের আমলে সেটি আসলে এগিয়ে যাবে এমনটি আসলে ধারণা করা হচ্ছিল। সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে যে ঘোষণাটি দিলেন যে প্রতিরক্ষা সামগ্রী হিসেবে যেমনটি আসলে ড্রোন কারখানা, সেই ড্রোন কারখানা বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে, এই ব্যাপারটি কিন্তু প্রতিবেদনে এখানে বলা হয়েছে। সেই সঙ্গে ইরানের যে প্রসঙ্গ, ইরান যুক্তরাষ্ট্রের যে প্রসঙ্গ সেটিও এখানে দেখতে পাচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, ন্যাটো সম্মেলনে ট্রাম্প যেমনটি বলেছেন, এবং যুক্তরাষ্ট্রের যে 80টি হামলা তার জবাবে ইরানও কিন্তু 85টি জায়গায় হামলা চালিয়েছে এমনটি কিন্তু প্রতিবেদনে আমরা প্রথম আলোতেও দেখাচ্ছিলাম। একই সঙ্গে এখানেও সেই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। কুয়েত ও বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে ওমান, অর্থাৎ কুয়েত এবং বাহরাইনে যে হামলা সেটির নিন্দা জানিয়েছে ওমান। এবং পাশে আরেকটি প্রতিবেদন দেখা যাচ্ছে যেখানে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজা অনুষ্ঠান শেষ যে শোক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের খবরাখবর এখানে রয়েছে। যেমনটি আপনারা জানেন আজ কিন্তু তার জন্মস্থান মাশহাদে তাকে আসলে দাফন করা হবে, সেই বিষয়টি এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে খামেনিকে শেষ বিদায় এবং কারবালায় লাখো মানুষের চোখে জল আর ক্ষোভ, এই বিষয়টি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেমনটি আসলে আপনারা জানেন আগের পত্রিকাতেও আমরা জানাচ্ছিলাম যে ফ্রান্স এবং মরক্কোর খেলা রয়েছে, সেটি আসলে প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে বিগ বয় ফ্রান্সের সামনে আফ্রিকার সিংহ মরক্কো। পাশাপাশি গত ম্যাচের অর্থাৎ গত দিনে যে ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম মিশর, সেই ম্যাচ নিয়েও কিন্তু এখানে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে যে রেফারি ভিআর বিতর্কে ফুটবল দুনিয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, সে জায়গায় নানা ধরনের বিতর্কের জন্ম নিচ্ছে, সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পর্যায়ে আমরা দৈনিক যুগান্তর দেখতে চাই। দৈনিক যুগান্তরের প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে জানিয়ে দেব আপনাদের। এখানে প্রথম যে শিরোনাম সেটি স্বাভাবিকভাবেই পাহাড় পার্বত্য অঞ্চলে যে আসলে ভূমিধস বা পাহাড় ধসের ঘটনা সেটি আসলে এখানে প্রতিবেদন, সেখানে শিরোনাম করা হয়েছে ভারী বর্ষণ, পাহাড় ধস ও উজানের ঢল, যার শিরোনাম হচ্ছে
আবার সেই কান্না। তো এখানে সেই খবরাখবরগুলো উঠে এসেছে এবং দৈনিক যুগান্তর প্রতিনিয়ত যেমনটি করে থাকছে, জুলাই মাস চলছে, সেই 24-এর যে রক্তাক্ত জুলাই, সেই রক্তাক্ত জুলাইয়ের আজকের এই দিনে কি কি ঘটনা প্রবাহ ছিল সে বিষয়গুলো তারা প্রতিবেদনের মাধ্যমে উঠিয়ে আনার চেষ্টা করছে এবং তার শিরোনাম আজ করা হয়েছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা। অর্থাৎ দর্শক আপনারা জানেন জুলাই মাসের এই সময়টাতে কিন্তু ব্লকেট কর্মসূচি চলছিল, সে বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে সংসদে দাঁড়িয়ে প্রতারণা করছে বিএনপি এমন কথা কিন্তু বলেছেন ডক্টর শফিকুর রহমান এবং সেই বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেখানে আসলে উল্লেখ করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান যেমনটি আসলে বলেছেন যে ডক্টর শফিকুর রহমান যেমনটি বলেছেন যে জুলাই সনদ সহ নানা বিষয় অর্থাৎ গণভোটের রায় সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা বলেছেন যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আসলে বিএনপি সরকার ঠিক কতখানি পূরণ করতে পারছে সে বিষয়গুলো উল্লেখ করে তারা কিন্তু আসলে প্রতারণার এক ধরনের অভিযোগ তারা করেছে। সেই সঙ্গে আসলে এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যেমনটি বলেছেন যে বগুড়ায় ড্রোন কারখানা হবে সে বিষয়টি উল্লেখ করে পাশাপাশি শিক্ষকদের সম্মানী বৃদ্ধি পর্যায়ক্রমে অর্থাৎ শিক্ষকদের সম্মানী বৃদ্ধির যে কথাটি বাজেটের পরবর্তীতে নানা প্রসঙ্গে উঠে আসছিল সে বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন, সেটি এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে ইরানের যে ইস্যু সেটিও আসলে রয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা শুরু হয়েছে সে বিষয়টি প্রতিবেদন করা হয়েছে এবং রাতভর মার্কিন হামলার পর পাল্টা আঘাত ইরানে, যেমনটি আসলে বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের 80টি স্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা করা হয়েছে এবং জবাবে কিন্তু 85টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবার ইরানের পক্ষ থেকেও হামলা চালানো হয়েছে, সে বিষয়গুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে এবং এর মধ্য দিয়ে আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনা সেটি যেমন একদিকে নষ্ট হয়ে গেল, একইভাবে কিন্তু যুদ্ধবিরতির যে ঘোষণা সেটিও কিন্তু আসলে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটি আসলে শেষ। তো সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে রয়েছে। মোটামুটি দৈনিক যুগান্তরের খবরাখবর এটাই ছিল। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশের দিকে তাকাই, দৈনিক আমার দেশের প্রথম পাতার শিরোনামগুলো জানাবো। কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত, অর্থাৎ জনগণের যে ঢাকার অভিমুখে চলে আসা বা ঢাকায় বসবাস করার যে প্রবণতা সে বিষয়টি এখানে প্রতিবেদন রয়েছে এবং ব্লকেট কর্মসূচির খবর অর্থাৎ জুলাইয়ের খবর এখানে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা ট্রাম্পের, অন্যান্য পত্রিকায় এই একই খবরগুলো মোটামুটি আমরা জানানোর চেষ্টা করছিলাম। শিক্ষকদের বেতন সেটি নিয়ে যেমন এখানে প্রতিবেদন বলা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাতে পরিবর্তনের প্রস্তাব। মোটামুটি এই ছিল হচ্ছে দৈনিক আমার দেশে। দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো যদি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চাই, সেখানে যেমনটি বলা হচ্ছে মনসুন ওজ ডিপেন অর্থাৎ মৌসুমী ঢলের যে খবর সেটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে পিএম নলস এঙ্গেজিং মায়ানমার জান্তা স্টেক হোল্ডার্স, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যে মায়ানমারের জান্তা সরকার রয়েছে, সামরিক জান্তা রয়েছে, তাদের সঙ্গে আসলে কথা বলার বা তাদের সব পক্ষের সাথে আসলে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি সমাধানের যে ঘটনা বা কথা সেটি আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে যেমন দেখা যাচ্ছে এখানে আরেকটি বিষয় খবরে উঠে এসেছে, সেটি হচ্ছে এক্স চিফ জাস্টিস খায়রুল, এক্স মিনিস্টার মেনন শোন অ্যারেস্টেড ইন ফ্রেশ কেসেস, অর্থাৎ নতুন মামলায় কিন্তু তাদেরকে আসলে আবার গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দর্শক গতদিন সংসদে অর্থমন্ত্রী যেমনটি বলেছেন যে ডিপোজিটার্স টু গেট ব্যাক মানি উইথ ইন্টারেস্ট, অর্থাৎ সেই বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে যে যারা ব্যাংকে আমানতকারী রয়েছেন তারা আসলে তাদের আমানতের টাকা ইন্টারেস্ট সহ বা সুদ সহ তারা ফেরত পাবেন এমন কথা বলা হয়েছে। সেই সঙ্গে মিনিস্টার সেজ মালয়েশিয়া মার্কেট ওপেন, মিনিস্টার টেলস ওয়ার্কার্স টু ওয়েট, অর্থাৎ মালয়েশিয়ায় শ্রম বাজার খোলার বিষয়ে যে খবরটি রয়েছে সেটি কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে অন্যান্য পত্রিকায় যেমন ইরানের বিষয়টি ছিল, এখানেও তেমন দেখা যাচ্ছে ট্রাম্প সেজ ইরান সিজ ফায়ার ওভার ভোজ অ্যাটাকস, অর্থাৎ পারস্পরিক এই হামলার মধ্য দিয়ে কিন্তু যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। মোটামুটি দ্য নিউ এজ পত্রিকায় এই শিরোনামগুলোই ছিল এবং এর মধ্য দিয়ে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর খবরাখবর কি। মোটামুটি ঘুরে ফিরে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় ধস সেটি উঠে এসেছে একদিকে যেমন, সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যে শান্তি চুক্তি বা যুদ্ধ বিরতির যে ঘোষণাটি ছিল সেটি আসলে একদিকে যেমন কার্যত শেষ হয়ে গেছে, সেই খবরাখবরগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রতিটি পত্রিকায় আমরা দেখতে পেয়েছি। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রৌফ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আমাদের জানাচ্ছিলেন। আশা করছি আমাদের দর্শকরা এতে অনেকটা উপকৃত হয়েছেন। জুলাই প্রশ্নে সরকারকে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি দাবি করে তিনি জানান, নতুন করে আর কোনো ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল বৈষম্য, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। বুধবার কাকরাইলের IDEV মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। ক্ষমতার উৎস যে জনগণ, সেই জনগণের রায় এবং ম্যান্ডেট উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহিতা এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। যেই জন্য জুলাই বিপ্লবীরা জীবন দিল
সেই জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো ধরনের পদক্ষেপ নাই। যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদের বিচার, এর ভিতরে রাজনৈতিক দলের, আওয়ামী লীগের বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, এর ভিতরে প্রশাসনিক লোকজন আছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দল আকারে আমরা বিচার চাচ্ছি। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার দ্রুত ও নিরপেক্ষ করার তাগিদ দেন বক্তারা। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি, সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা ও জাতিকে ধোঁকা দিচ্ছে সরকার, আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথে সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরও বেগবান হবে দিনের পর দিন, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিচার, সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত বক্তাদের। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা। সংসদে এমপি মন্ত্রীরা যা বলেন তা বাস্তবের সাথে কোনোই মিল নেই। জুলাই পদযাত্রায় তৃতীয় দিনে টাঙ্গাইলে কালিহাতী ও ভুয়াপুরে পথসভা করেন তারা। বিদ্যুৎ সংকট নিরসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিও জানান তারা। এনসিপির তৃতীয় দিনের পদযাত্রা টাঙ্গাইলের কালিহাতীর কলেজ মোড় থেকে শুরু হয় কর্মসূচি। পরে বাস স্ট্যান্ডে গিয়ে পথসভায় অংশ নেন নেতারা। পথসভায় সাজদিস আলম বলেন, সংসদে মন্ত্রী এমপিদের কথায় দেশে কোনো সংকট নেই বলে মনে হয়, তবে মাঠের বাস্তবতা ভিন্ন বলে দাবি করেন তিনি। কথা বলেন পুশিন ইস্যুতে। সংসদে শুধুমাত্র লোক দেখানো কথা না বলে আমাদের ঘরে ঘরে আমাদেরকে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের এই অভ্যুত্থানে আমাদের জামাতের ভাইরা, বিএনপির ভাইরা, আরো অন্যান্য অনেক দলের সহযোদ্ধা ছিলেন, কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। বক্তব্য রাখেন সারোয়ার তুষার। তিনি বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান। সে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও তুলে ধরেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। তারেক রহমান যদি মনে করেন উনি শুধু হেসে হেসে সরকার পরিচালনা করবেন, উনার মিষ্টি কথায় আমরা সবাই সবকিছু ভুলে যাব, এই জিনিস হতে যাচ্ছে না। পরে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে পথসভা করেন এনসিপির নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জুলাই আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল শেখ হাসিনার পতন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ে জুলাই অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় অন্য বক্তারা বলেন, জুলাই শিখিয়েছে কিভাবে রক্ষা করতে হয় মানচিত্র। ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণ করার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজন মননে জুলাই। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক দেশের প্রত্যাশায় হয়েছিল সেই আন্দোলন। জুলাইয়ের একমাত্র চাওয়াই ছিল শেখ হাসিনার বিদায়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ লাগবে। শেখ হাসিনার অপরাধ ছিল উনি আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছেন। কেউ চেয়েছিল এটাকে একটা ইসলামিক রিপাবলিক বানাবেন, কেউ মনে করেছেন এটাকে বিপ্লব নাম দিয়ে সংবিধান স্থগিত করে একটা বিপ্লবী সরকার টরকার করে দেশ দখল করে ফেলবো। কারো কারো চিন্তা ছিল সংবিধান নতুন করে লিখবো, নানান কিছু। কিন্তু আমরা কাজ করব আসলে একটাকে নিয়ে, একটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি। ১.৫ যুগেরও বেশি সময় ধরে চলা মানবাধিকার লঙ্ঘনে দেয়ালে পিঠ থেকে যাওয়াতে শুরু হয় জুলাই আন্দোলনের। সে সময় শুধু রাজনীতিবিদ, সাংবাদিক নন, গুম হয়েছিল পুরো দেশ। যতদিন আমরা থাকবো, যতদিন এই ভাইয়েরা থাকবে, যতদিন আমরা এই ভাই বোনরা বেঁচে থাকবো, বাংলাদেশ থাকবে, যতদিন জুলাই থাকবে, ততদিন এই বাংলার মাটিতে এই নিষিদ্ধ সংগঠনের কোনো জায়গা হবে না। এই দেশের মানচিত্রকে, এই দেশকে অন্যের কাছে জিম্মি রেখে সেই জিম্মি হওয়া দেশে যারা গোলাম হিসাবে ছিল
তারা বাংলাদেশকে ভালোবাসে নাই। শহীদদের রক্তের ঋণ শোধ, সাম্য ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর পথ চলার প্রত্যয় জানান বক্তারা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। শিশু ধর্ষণ হত্যার বিচার চলার সময় আসামির মৃত্যু হলে সেই তথ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে জানাতে চিঠি দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শকে। সম্প্রতি আসামি মৃত্যুর পরও একটি হত্যা মামলার রায় ঘোষণার পর তৈরি হয় এই জটিলতা। সেই প্রেক্ষিতেই দেওয়া হয়েছে এই চিঠি। এ নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন কারা অধিদপ্তর অফিস। আসামির মৃত্যু হলে বিচার চলার বিধান নেই ফৌজদারি আইনে। তবে সম্প্রতি শেরপুরে 2013 সালে 8 বছর বয়সী গারো শিশু ধর্ষণ হত্যায় অভিযুক্ত কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরে সামনে আসে 2021 সালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ওই ব্যক্তির মারা যাওয়ার তথ্য। বিচারিক প্রক্রিয়ায় এই যোগাযোগ ঘাটতি নিয়ে তখন প্রতিবেদন করেছিল স্টার নিউজ। এ নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে যে আসামির মৃত্যুর খবর তাদের জানা ছিল না। এবার সে ঘাটতি কাটাতে উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। মামলা বিচারাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর মৃত্যু হলে মৃত্যু সনদ সহ ওই তথ্য জানাতে কারা মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কারণ কোনো ব্যক্তি যদি মৃত্যু স্বাদ গ্রহণ করেন তার পক্ষে তো সেই আপিলের রায় সাজা কি হলো না হলো তার কোনো গুরুত্ব নেই, আমরা বলি এটা অ্যাবেটেড হয়ে যায়। যোগাযোগ ত্রুটির কথা স্বীকার করে এ বিষয় নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক। আমরা ডেফিনেটলি কাজ করব। এটা তো আসলে অনেক পুরনো ঘটনা, যেটা হয়েছে যে একটা সিস্টেমেটিক মিস্টেক হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মৃত্যুর তথ্য আদান প্রদানে সমন্বিত নোটিফিকেশন ব্যবস্থা চালু হলে ভবিষ্যতে কান্তি মারাকের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকারের ভোটে কাজে লাগাতে চায় ইসি। সে লক্ষ্যে বিদ্যমান আইন নিয়ে তারা কাজ করছেন বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচন ব্যবস্থায় আরও সম্পৃক্ত করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে অংশীজনদের এই সংলাপ। এ সময় অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন সামনের দিনগুলোতে অংশীদার হতে চায়। নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাই। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের দিনগুলোই ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এ আশা কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর। আগামী নির্বাচনগুলোকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ করতে চায় ইসি। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এক নয়, তাই জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগিয়ে ভালো নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন। অংশীজনদের নিয়ে 2-3 এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক করা হয়েছে কিশোর গ্যাংয়ের 7 জনকে। তারা ভাইস্তা বিল্লাল গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গতরাতে শেখেরটেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় চাপাতি সহ নানান ধারালো অস্ত্র। রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকা, চুরি, ছিনতাই এখানে প্রায় প্রতিদিনের ঘটনা। বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় শেখেরটেক ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় কিশোর গ্যাং 7 জনকে। উদ্ধার করা হয় চাপাতি, সামুরাই সহ বেশ কিছু ধারালো অস্ত্র। এদের আটকের খবরে ভিড় করেন স্থানীয়রা। তাদের দাবি, চক্রটির সদস্যদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে আতঙ্কে পুরো এলাকা। ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। অনেক রাত্রে আসি কাজ করে, নিরাপদে যাইতে পারি না। এমন পরিমাণে রিস্ক হয়ে গেছে, এ জায়গায় সামান্য মানুষ বা হইলো যে নর্মালি যারা কাজ করে গার্মেন্টস শ্রমিকদের পর্যন্ত ধরে। সেদিন আমরা 400 টাকা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে এরা নিয়ে নিছে। আমরা চাই এদেরকে জামিন না দেখ, অনেক দিন তা লাগে ওদের শাস্তি হোক। এ সময় আদাবর থানার ওসি জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে এখানে তৎপর। প্রথম একজনকে গ্রেপ্তার করলাম, তার তথ্য অনুযায়ী আমরা এখানে এসে এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এ সময় তাদেরকে আমরা 2 পাশ দিয়ে আমরা ঘেরাও করি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল,
তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। বুধবার তারা প্রস্তুতি নিচ্ছিল একটি মুরগির খামারে ডাকাতির। 3 মে আদাবরে বিল্লাল ও সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা পুলিশের সোর্সের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেও জানায় পুলিশ। এজন্য শরীয়তপুর ও মাদারীপুর থেকে আনা হয় ভাড়াটে সন্ত্রাসী। রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে এই মর্মে একটা তথ্য, এবং সেকেন্ডটাকে করবে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। একজন আসছে হলো আপনার শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে। এরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াতে পারে স্থানীয়দের এমন শঙ্কায় পুলিশ বলছে সেক্ষেত্রে আরও কঠোর হবেন তারা। তারা যতবারই জামিনে আসবে, আমরা ততবারই যদি এসে ক্রাইম করে আমরা ততবারই তাদেরকে ধরবো। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ঘড়ির কাঁটায় এখন 8:02 এবং সেই সাথে বেশ কিছুদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ইতোমধ্যেই যারা আপনারা অফিসগামী আছেন তারা হয়তো অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন অথবা অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করছেন। পুরো দিনের পরিকল্পনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য গুড মর্নিং বাংলাদেশের এ পর্যায়ে আরেকটি স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। তিনি জানাবেন আজকের সারাদিনের ওয়েদার এবং ট্রাফিক আপডেট। রৌফ, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে এর মধ্যে 8টা পার হয়ে গেছে ঘড়ির কাঁটায়, এবং যারা অফিস যাবেন তারা হয়তো বের হতে শুরু করেছেন বা বের হওয়ার পরিকল্পনা করছেন। তো সেই ক্ষেত্রে আসলে আবহাওয়ার পূর্বাভাস এবং ঠিক সড়কের যানজটের চিত্র কেমন, এই খবরাখবরগুলো জেনে নিলে দিনের পরিকল্পনা সাজানো তাদের অনেকাংশে সহজ হবে। তো সেই লক্ষ্যে আমরা এই ব্যাপারগুলো প্রতিনিয়তই জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন শহর ঠিক বায়ুমানের ভিত্তিতে কোন কোন শহরে বায়ুমান কেমন রয়েছে সেটি আসলে দর্শকদের ছোট করে একটু জানিয়ে দিতে চাই। যেমনটি আসলে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে শীর্ষস্থানে এই মুহূর্তে বিশুদ্ধ বায়ুর তালিকায়, এবং বায়ুমান সূচকে তাদের অবস্থান যেরকম শীর্ষস্থানে রয়েছে, বায়ুমান সূচকও তাদের 8 অর্থাৎ বেশ ভালো, 10-এরও নিচে অর্থাৎ তাদের বায়ুমান। ঠিক দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরও একটি শহর ক্যানবেরা। যেমনটি হয়ে থাকে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এই শহরগুলোই কিন্তু ঘুরে ফিরে আসলে শীর্ষস্থানগুলো ধরে রাখে, এবং সেই জায়গায় ক্যানবেরা আজ রয়েছে দ্বিতীয় স্থানে, বায়ুমান তাদের হচ্ছে 13। সেই সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে নর্থ মেসিডোনিয়া শহর স্কোপজ, এবং সেখানে বায়ুমান সূচক হচ্ছে 14। কিরগিজস্তানের বিশকেক রয়েছে, তাদেরও বায়ুমান 14, কিন্তু তাদের অবস্থান হচ্ছে চতুর্থ। সেই সঙ্গে নিউজিল্যান্ডের একটি শহর অকল্যান্ড রয়েছে, তাদের বায়ুমান 15। একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থান ধরে রাখা শহর ভারতের দিল্লি। সেই ভারতের দিল্লি কিন্তু আজ দূষিত বায়ুর তালিকায় নয়, বরং বিশুদ্ধ বায়ুর তালিকায় তারা আসলে 6ষ্ঠ স্থানে রয়েছে, এবং তাদের বায়ুমান 16। অর্থাৎ এই মুহূর্তে দিল্লির বায়ুর মান কিন্তু বেশ ভালো দেখানো হচ্ছে। সেই সঙ্গে সুইডেনের শহর স্টকহোম রয়েছে 17। যেমনটি আসলে বলছিলাম যে এই যে ভারতের দিল্লি যারা কিনা শীর্ষস্থানে থাকে দূষিত বায়ুর তালিকায়, তারা আজ যেরকম বিশুদ্ধ বায়ুর তালিকায় চলে এসেছে এবং তাদের বায়ুমান সূচক 16, তার চেয়ে কিন্তু সুইডেন যারা কিনা সবসময় মোটামুটি বিশুদ্ধ বায়ুর তালিকায় থাকে তাদের বায়ুমান কিন্তু আজ কিছুটা খারাপ, সেটি হচ্ছে 17। নরওয়ের অসলো রয়েছে 17, একই বায়ুমান নিয়ে সে হচ্ছে 8ম স্থানে রয়েছে অসলো, এবং যুক্তরাষ্ট্রের শহর সান ফ্রান্সিসকো রয়েছে, সেটির বায়ুমান সূচক 18। এই একই 18 বায়ুমান সূচক নিয়ে ঠিক তার পরের অবস্থান অর্থাৎ শীর্ষ 10-এ রয়েছে হচ্ছে আয়ারল্যান্ডের শহর ডাবলিন। মোটামুটি শীর্ষ 10-এ বিশুদ্ধ বায়ুর যে তালিকাগুলো ছিল সেগুলো দেখাচ্ছিলাম। মোটামুটি প্রতিদিনের মতো ঘুরে ফিরে একই শহরগুলো এসেছে, তবে ভারতের দিল্লি কিন্তু আসলে এই বিশুদ্ধ বায়ুর তালিকায় 6ষ্ঠ স্থানে এই মুহূর্তে রয়েছে, যেটি আসলে একটু নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। সেই সঙ্গে যদি আমরা ঢাকার অবস্থান কোথায় সেটি যদি আপনাদের জানিয়ে দিতে চাই, ঢাকার অবস্থান এই মুহূর্তে, ঢাকার অবস্থানও কিন্তু বেশ ভালো, অর্থাৎ দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান 51, যেটি কিনা দূষিত বায়ুর তালিকায় মোটামুটি শীর্ষ 10-এর মধ্যেই ঢাকাকে খুঁজে পাওয়া যায় বেশিরভাগ সময়। সেই জায়গায় আজ ঢাকার বায়ুমান কিন্তু 56, যেটি নিয়ে আসলে তারা 51তম স্থানে রয়েছে। অর্থাৎ গতদিন এই স্থান কিন্তু ছিল 30, সেটি আজ আরও ভালো হয়েছে, অর্থাৎ 51তম স্থানে চলে এসেছে। এ পর্যায়ে অন্যান্য যে দূষিত বায়ুর দেশগুলো বা শহরগুলো রয়েছে সেটি নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে আসলে শীর্ষস্থানে কোন দেশটিকে দেখা যাচ্ছে আপনাদের জানিয়ে দেব। শীর্ষস্থানে দেখা যাচ্ছে পাকিস্তানের শহর লাহোর, এবং ঠিক তার পরের অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর একটি শহর কিনশাসা। অর্থাৎ এই শহরগুলোতে দেখা যাচ্ছে 150 ছাড়িয়ে গেছে বায়ুমান সূচক, মোটামুটি 150-এর উপর উঠে গেলে সেটিকে অস্বাস্থ্যকর বায়ু বলা হয়, এবং এই সমস্ত শহরে কিন্তু আসলে অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে। সেই সঙ্গে আসলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই রয়েছে, ইন্দোনেশিয়ার মেদান রয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে। অর্থাৎ এই ইন্দোনেশিয়ার জাকার্তা শহরটিকে কিন্তু প্রায়ই আসলে দূষিত
দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানে দেখা যায়, সেটি আসলে আজ 5ম স্থানে রয়েছে। এবং ইন্দোনেশিয়ার আরেকটি শহর যেটির কথা বলছিলাম মেডান, সেটি কিন্তু আসলে 4র্থ স্থানে চলে এসেছে। সেই সঙ্গে চীনের বেইজিং রয়েছে 6ষ্ঠ স্থানে, উগান্ডার শহর কাম্পালা রয়েছে, ইসরায়েলের জেরুজালেম, ইসরায়েলের তেল আভিভ রয়েছে। এরপরের স্থানগুলোতে মোটামুটি দূষিত বায়ুর তালিকায় যে শহরগুলো ছিল সেগুলোর কথা বলছিলাম। এবং ঢাকার অবস্থান কিন্তু দূষিত বায়ুর তালিকায় 51, যেটা তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে বেশ ভালো। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অঞ্চলভিত্তিক যে বায়ুমানের অবস্থা সেটি যদি আপনাদের জানিয়ে দিতে চাই, যেহেতু ঢাকার বায়ুমান আজ বেশ ভালো, সো অঞ্চলভিত্তিক যে বায়ুমান সেটিও আজ ভালোই থাকার কথা। তবে এই জায়গায় ব্যতিক্রম যেমনটি দেখা যায় যে ঢাকার গুলশান, বাড্ডা এই এলাকাগুলোতে কিন্তু ঢাকার বায়ুমান বেশ মোটামুটি অন্যান্য অঞ্চলের চেয়ে বেশ খারাপ থাকে। যেমনটি দেখা যাচ্ছে গুলশান 1-এ এই মুহূর্তে বায়ুমান সূচক হচ্ছে 147, অন্যদিকে ঠিক তার পাশে যে নিকেতন রয়েছে তাদের বায়ুমান কিন্তু 49। এছাড়া অন্যান্য মোটামুটি ঢাকার বিভিন্ন অঞ্চলে বায়ুমান সূচক 100-র নিচে রয়েছে, যেমনটি দেখা যাচ্ছে কোথাও 62, কোথাও 71, কোথাও 77, এরকম বাড়িধারায় কিন্তু 26ও দেখা যাচ্ছে, অর্থাৎ বেশ ভালো, 50-এরও নিচে। তো মোটামুটি বায়ুমান সূচকের কথা বলছিলাম এবং সেই বায়ুমান সূচকে দেখা যাচ্ছে ঢাকার বেশিরভাগ এলাকাতেই বায়ুমান সূচক আজ বেশ ভালো। তবে কিছু কিছু জায়গা যেমন কেবলমাত্র গুলশানের এই এলাকাটাতে দেখা যাচ্ছে বায়ুমান সূচকের অবস্থা কিন্তু বেশ অবনতির দিকে। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিনা অনুভূত হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটি কিনা বায়ুর যে আর্দ্রতা সেই আর্দ্রতার কারণে হয়ে থাকে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে বায়ুর গুণগত মান যেমন দেখানো হচ্ছে, বায়ুর গুণগত মান কিন্তু বেশ ভালো দেখানো হচ্ছে। যেমনটি আসলে বলছিলাম, দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান আজ 51তম এবং তার প্রভাব কিন্তু বায়ুর গুণগত মানেও পড়েছে। এ পর্যায়ে যদি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নিয়ে আপনাদের জানিয়ে দিতে চাই, যেমনটি দেখা যাচ্ছে মোটামুটি আজ সারাদিনই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 12টার দিকে কিছুটা আসলে সূর্য বা রোদের দেখা মিললেও পরবর্তীতে আবার কিন্তু সেই মেঘাচ্ছন্ন আকাশ ফিরে আসবে এবং মোটামুটি সারাদিনই কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3টার দিকে অর্থাৎ দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে। সেই সঙ্গে 3টা থেকে শুরু করে 4টা এই সময়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেলের দিকে হয়তো কিছুটা বৃষ্টি থেমে যাবে, এমনটি আসলে এই পূর্বাভাসে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ মোটামুটি যারা কিনা এই দুপুরের সময়, দুপুরের দিকটাতে বাসার বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন, তাদের আসলে বৃষ্টির প্রস্তুতি হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা তারা করতে পারবেন। এ পর্যায়ে যদি সড়কের খবরাখবর আপনাদের জানিয়ে দিতে চাই, ঠিক এই মুহূর্তে ঢাকার কোথায় কোথায় আসলে যানজট রয়েছে সেই খবরাখবরগুলো যদি দেখতে হয়, তাহলে দর্শক দেখা যাচ্ছে এ পাশে কিন্তু উত্তরার এই পাশটিতে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই পাশে কিন্তু এর মধ্যে অনেক বেশি যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ এয়ারপোর্টের এই পাশটিতে, উত্তরা সেন্টার পয়েন্ট হয়ে এই পাশটিতে কিন্তু বেশ ভালো রকমের যানজট রয়েছে এবং যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। সেই সঙ্গে যেমনটি দেখা যাচ্ছে এপাশে যারা কিনা হাতিরঝিল হয়ে এপাশে রামপুরা বাড্ডার এই সড়কটিতে চলাচল করেন, অন্যান্য দিন এ সময় কিন্তু বেশ যানজট এখানে থাকে। তবে আজ যানজট কিছুটা কম, যদিও যানজট রয়েছে তবে কিছুটা কম দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু যানজট বাড়তে পারে। অর্থাৎ যারা কিনা এই হাতিরঝিল পার হয়ে রামপুরা বাড্ডা ইউলুপ ব্যবহার করে চলাচল করেন তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে। যেমনটি দেখা যাচ্ছে এপাশে বনশ্রীর এই সড়কটিতেও কিন্তু বেশ ভালো যানজট রয়েছে, অর্থাৎ যানবাহনের চাপ অনেক রয়েছে। অর্থাৎ আফতাবনগরের এই সড়কটি, মেরাদিয়া কাঁচাবাজার সহ এ পাশে যারা চলাচল করছেন তাদের যানজটের প্রস্তুতি হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা তারা পাবেন। এপাশে অতীশ দীপঙ্কর রোড খিলগাঁওয়ের এপাশে কিন্তু বেশ কিছু যানজট রয়েছে এবং প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে, তার প্রভাব কিন্তু সড়কে পড়তে শুরু করেছে আসলে। সেই সঙ্গে এপাশে আউটার সার্কুলার রোডেও কিছুটা যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে। তবে এই পাশে যদি খেয়াল করি এবার শাহবাগের এই পাশটাতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, যদিও যানজট কিছুটা রয়েছে তবে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম। সেই সঙ্গে এই শাহবাগ হয়ে এপাশ ব্যবহার করে অর্থাৎ কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে যারা চলাচল করবেন এপাশে তাদের কিছুটা যানবাহন চাপ পোহাতে হবে বা যানজট পোহাতে হবে, অর্থাৎ কিছুটা সময় হাতে নিয়ে বের হলে তারা সুবিধা করতে পারবেন। এপাশে সার্ক ফোয়ারা পার হয়ে এপাশে পান্থপথ থেকে যারা কিনা কারওয়ান বাজার হয়ে সড়কে চলাচল করবেন কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে তাদেরও কিন্তু এই ফার্মগেটের এই পাশটিতে এসে বেশ ভালো রকমের যানজট পোহাতে হবে। তাছাড়া মোটামুটি আবার কাজী নজরুল ইসলাম এভিনিউ কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। তবে যারা কিনা ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে এ পাশে বাংলা মোটর হয়ে চলাচল করবেন তারা মোটামুটি সড়কে কিছুটা স্বস্তি পাবেন। সেই সঙ্গে যদি এপাশে তেজগাঁর কথা বলি, তেজগাঁর এপাশেও কিন্তু সড়কে যানবাহনের চাপ রয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালেও কিছুটা যানবাহনের চাপ কিন্তু দেখা যাচ্ছে। এপাশে যদি আমরা বেগম রোকেয়া সরণির কথা বলি, সেখানে যানবাহনের চাপ আজ তেমন দেখা যাচ্ছে না। কাজীপাড়া শেওড়াপাড়ার এপাশে হয়তো কিছুটা যানবাহনের চাপ রয়েছে, তবে সেটি আসলে খুব বেশি নয়, সহনীয় পর্যায়ে দেখা যাচ্ছে। সেই সঙ্গে মিরপুর রোডে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে, তবে সেটিও তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কম। মিরপুর 10 হয়ে মিরপুর 11তে কিছুটা যানবাহনের চাপ পাবেন। এছাড়া কালশি রোড, মিরপুর সিরামিক রোড
এই পাশগুলোতে কিন্তু যানবাহনের চাপ তেমন দেখা যাচ্ছে না। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে সড়কের অবস্থা। সে পর্যায়ে কিন্তু দেখা গেল মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এপাশে রামপুরা বাড্ডা বনশ্রীর এই সড়কগুলোতে কিছুটা যানবাহনের চাপ বেশি এবং অন্যান্য অঞ্চলগুলোতে তেমন যানবাহনের চাপ নেই। তবে অফিস দিন যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে যানবাহনের চাপ আসলে থাকেই। সেই ব্যাপারগুলো হাতে রেখে কিছুটা সময় নিয়ে বের হলে কিছুটা সুবিধা করতে পারবেন এবং সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, এবং এই কথাটি মাথায় রেখে নিরাপদে ট্রাফিক আইন মেনে চলাচল করবেন। দর্শকদের প্রতি এই প্রত্যাশাই থাকবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছে সহকর্মী রৌফ। দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের পার্বত্য জেলাগুলো। জলাবদ্ধতার কারণে তলিয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চল। পাহাড় ধসের আরও খবরাখবর জানতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছে আকাশ মার্মার সঙ্গে। আকাশ, শুভ সকাল। আমাকে পাহাড় ধসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন, আজকের আবহাওয়া কেমন লক্ষ্য করছেন, এবং যারা পাহাড় ধসে আহত হয়েছেন এরকম তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা? শুভ সকাল তামান্না। গতকাল রাত 10টার দিকে, গতকাল রাত 3টার দিকে কিন্তু লামা আজিজনগরে যে পাগলা ঝিরি আছে সেখানে কিন্তু পাহাড় ধসে 5 জন নিহত হয়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছে। একই সাথে বান্দরবানের যে বৈরী আবহাওয়া, যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে বান্দরবানে কিন্তু পানি নিচে প্রায় 3,500 পরিবার বন্দী রয়েছে। একই সাথে যে উপজেলাগুলো যোগাযোগ সেগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি যে গতকাল রাত থেকে কিন্তু যারা পানি বন্দী রয়েছে তাদেরকে শুকনো খাবার, প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিভিন্ন কিন্তু তারা সহযোগিতা করছেন। একটা জিনিস জানি রাখি তামান্না, বান্দরবানে কিন্তু এই পর্যন্ত 36 ঘন্টায় প্রায় 3 দিনের বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে 736 মিলিমিটার, যেটি গত 23 সালে যে বন্যা যে বেশি রেকর্ড ছাড়িয়ে গেছে। একই সাথে যে আবহাওয়া, যেটা আবহাওয়া সেটা ছাড়িয়ে গেছে। একই সাথে যে যেটি বলি জানি যে পানি যে বৃষ্টিপাত এবং যে পানি যে স্রোত, সে স্রোতের কারণে প্রায় 3,500 আরো অধিক বাড়তে পারে। তারা কিন্তু পানি বন্দী রয়েছে অধিকাংশ মানুষ, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে আজকে আপাতত এই সকাল পর্যন্ত কিন্তু পাহাড় ধসে ঘটনা ঘটেছে, আবার 5 জন নিহত হয়েছে। তবে আশেপাশে যেসব লামা ছাড়া যেসব অন্যান্য উপজেলা আছে সেখান থেকে প্রায় পানি ঘর বন্ধ থাকলেও সেখানে কোনো হতাহত খবর পাওয়া যায়নি। তবে লামায় এই কারণে বিশেষ আহত ঘটনা ঘটে যদি বলা হয়, নিহত ঘটনা যদি বলা হয়, যে সেখানে যারা পাহাড়ে বসবাস করছেন তারা কিন্তু যে পাহাড় কেটে বসতি ঘর করার কারণে কিন্তু এই পাহাড়ের ধসে মৃত্যু ঝুঁকি বারবারও বাড়ে। শুধু লামা নয়, বান্দরবান সদরেও একই, যে শহরের যে পাহাড় রয়েছে সে পাহাড়ে যে শহর আছে সেই শহরে কিন্তু এই যে পাহাড় কেটে সবাই বসতি করতেছে, যার কারণে এই যে পাহাড় ধসে কিন্তু বেশিরভাগ মৃত্যু ঘটনা ঘটে লামা, বেশিরভাগ 2 পৌরসভায় লামা এবং বান্দরবান যে সদর রয়েছে সেই সদরে কিন্তু বেশিরভাগ প্রাণহানি ঘটনা ঘটে। কেননা প্রকৃতির উপর যারা আঘাত এনে যদি বসতি করা হয়, সেই প্রকৃতির যে পাহাড় ধসে কিন্তু অধিকাংশ 2 উপজেলায় 2 পৌরসভা মানুষ কিন্তু সবসময় মারা যায়। এছাড়া কিন্তু নেক্ষণচরে লামায় এছাড়া নেক্ষণচরে যে অন্যান্য উপজেলা কিন্তু পাহাড় ধসে কম ঘটনা ঘটে, বেশিরভাগ ঘটনা হচ্ছে বান্দরবানের লামা উপজেলায়। তবে সবচেয়ে সর্বশেষ যদি বলা হয়, যদি এভাবে যদি ভারী বর্ষণ কিন্তু শুরু হয় তাহলে পাহাড় ধস নয় মৃত্যু, তারপরে যে পানির স্রোত সে স্রোত বাড়বে বলে, এবং একই সাথে যে লামা 7 উপজেলায় যে ভরাডুবি সেটা কিন্তু আশঙ্কা রয়েছে। তামান্না। আকাশ মার্মা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বান্দরবানে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে, সেই খবরাখবর তিনি জানাচ্ছিলেন। কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সেই খবরাখবরও আমরা জানবো সংবাদের পরবর্তী অংশে। দর্শক, আরও কিছু খবরাখবর জানাতে চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানি নিশ্চিতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প বসাচ্ছে সরকার। এই প্রকল্পে পঞ্চগড়ে 51টি পাম্পে খরচ ধরা হয়েছে 51 লাখ টাকা। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হলেও হয়নি কাজ, আবার যেটুকু কাজ হয়েছে তার মান নিয়েও রয়েছে প্রশ্ন। পঞ্চগড়ে বিদ্যালয় শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিতে চলছে পাম্প স্থাপন প্রকল্পের কাজ।
মাটি সরিয়ে পাম্পের জন্য করা বোরিং কার্যক্রম দেখানোর চেষ্টা করছেন এই শিক্ষক, কিন্তু কোথায় কত ফুট গভীরতায় বোরিং বসানো হয়েছে, কি মানের পাইপ ও ফিল্টার ব্যবহার করা হচ্ছে বা প্রতিটি স্থাপনায় কত খরচ তা জানেন না কেউ। জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 51 লাখ টাকা। অভিযোগ উঠেছে 100 ফুটের বেশি গভীরতায় বোরিং করার কথা থাকলেও অনেক বিদ্যালয়েই 50 থেকে 70 ফুটের মধ্যেই কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে নিম্নমানের পাইপ ও ফিল্টার ব্যবহারের। 5টার পরে ওরা কাজ শেষ করে কি মাল পুঁতছে, কত ফিট দিছে, এটা আমরা কিছুই বলতে পারি না। কত ফিট দিছে না কি করছে তারপর দিন আসে দেখতেছি ওই বোরিংয়ের মুখ বস্তা দিয়ে বাঁধে দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে গেছে। ওনারা বোরিং করছে, কত ফিট দিছে, কি করছে এই বিষয়ে আমাকে কিছু বলেনি, বা পাইপ কি পুঁতিছে এটাও আমি জানি না। মানে ওরা ফিল্টার দিছে কি না সেটাও বলেনি আমাকে। 2025 সালের 7 ডিসেম্বর শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 180 দিনের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলেও অনেক বিদ্যালয়েই শেষ হয়নি কাজ, আবার মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছেও নেই তেমন তথ্য। 22টা স্কুলের কাজ চলতেছে, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার প্রাথমিক শিক্ষা অফিসের কেউ আমরা কিছু জানি না। এটা তো এই কাজের মান যাচাই করার জন্য আমার কোনো সুযোগও ছিল না, আমার না জানার কারণে আমাকে কোনো জানানো হয়নি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। যখন মেকানিকরা গিয়ে দেখতেছে আমাদের প্রতিনিধিরা যে এই লেয়ারটা আমাদের হচ্ছে ভালো লেয়ার, তখন আমরা স্টপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের তখন লোয়ারিং এর কার্যক্রমগুলো আমরা শুরু করতেছি। আমার এখানে স্তূপ করা ছিল, আমি আপনাকে ছবি দেখাতে পারবো। এখানে স্তূপ করা ছিল, সেগুলো টেস্টের পর আমি এগুলো সাইডে পাঠানো হয়েছে। সুপেয় পানির এই প্রকল্পে সুফল মিলবে কতটা তা নিয়ে সংশয়ে শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, পাহাড় ধসে কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে আরও। তো সে খবর জানবো আমরা। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। যেমনটি আমরা জানতে পেরেছি আরও 2 জনের মৃত্যু খবর কিন্তু এসেছে। তো সবশেষ পরিস্থিতি কি, এবং মৃত্যু তো আরও বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। হতাহতদের উদ্ধারে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। আসলে গতকাল থেকে আবারও কক্সবাজার উপকূলবর্তী এলাকা দিয়ে জোড়ো বৃষ্টি থেকে শুরু করে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যে বৃষ্টিপাতের কারণে মূলত ভূমিধসের আশঙ্কার কথা বেশ কিছুদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় গতকালকেও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালে অর্থাৎ ভোরবেলার সময় কিন্তু চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় মা মেয়ে সহ 3 জন মূলত পাহাড় ধসে মাটি চাপা পড়েন। সেখান থেকে উপজেলা প্রশাসন এবং স্থানীয়দের সহায়তায়, সিপিপিদের কর্মীদের সহায়তায় মূলত 2 জনকে উদ্ধার করা হয়। 2 জনই শিশু, তাদের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। তাদের যে মা হাসিনা, যিনি চাপা পড়েছিলেন, তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে এই যে পাহাড় ধসের আশঙ্কার কথা, আরও অন্তত 3 থেকে 4 দিন ধরে এই যে টানা বর্ষণের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, এর ফলে হচ্ছে পাহাড় ধসের যে সংখ্যা সেটি আরও বাড়বে। এখন পর্যন্ত কক্সবাজার জেলায় গেল 4 দিনে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, যেটি আসলে ভয়াবহ বলছেন পরিবেশবাদীরা। বেসিক্যালি হচ্ছে পাহাড় ধসের মূল কারণ রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু 8,000 একর বনভূমি উজাড় করে মূলত এই বসতিগুলো নির্মাণ করা হয়েছে, সেখানে সেই হিসাবে অনেক বনজ গাছ কাটা হয়েছে, যার ফলে হচ্ছে মাটি সরে যাওয়ার যে প্রবণতা সেটি বৃদ্ধি পেয়েছে, যার কারণে একে একে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা বাড়ছে। একই সঙ্গে অন্যান্য উপজেলাগুলোতে কক্সবাজারের সেখানেও যেখানে পাহাড় বিস্তৃত এলাকা রয়েছে সেখানেও পাহাড় ধসের ঘটনাগুলো ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এই ছিল আলিফ আমার কাছে চকরিয়ায় পাহাড় ধসে 2 জনের নিহত হবার সর্বশেষ। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়ে সহকর্মী মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। রৌফ, আমরা শুনছিলাম খবরাখবরগুলো আসলে খুবই হতাশাজনক একটি খবর। এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, একদিকে বন্যা হচ্ছে এবং সেই সাথে পাহাড় ধসের যে চিত্র, এবং প্রায় প্রতি বছরই কিন্তু পাহাড় ধসে মৃত্যুর খবরাখবর আমাদের কাছে আসে। বলছিলেন যেমনটি যে এরপরও আসলে প্রশাসনের তৎপরতা বাড়ে না, বা প্রশাসনের তৎপরতার চেয়েও আসলে জনগণের গাফেলতি কিন্তু বেশি সেখানে। ঘটনা ঘটার পরে আসলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এটি যদি পূর্ববর্তী কোনো পরিকল্পনা থাকতো যে এই সমস্যা মোকাবেলার জন্য কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। বৃষ্টি সবারই ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে না এরকম কেউ নেই, তবে এই বৃষ্টি আসলে সবার জন্য উপভোগ্য হয় না। যেমনটি এই যে যেমন এই প্রতিবেদনে দেখছিলাম যে কক্সবাজার, শেষে বান্দরবান, রাঙামাটি, পটুয়াখালী, এগুলোতে যে
5 জন পাহাড় ধসে মারা গেলেন, কক্সবাজারে 2 জন মারা গেলেন। আসলে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমাদের যেটি আসলে একটু আগে বললাম যে এই ঘটনাগুলো হওয়ার আগে এই আমরা যতটুকু যে প্রতি বছর ঠিক এই মৌসুমগুলোতে পাহাড় অঞ্চলে বিভিন্ন ধরনের চাষাবাস পদ্ধতি, যেটি আগে একরকম ছিল জুম চাষ, সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে পরিবর্তিত হয়ে সমতল চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন এবং নানা ধরনের ফলমূল তারা আবাদ করছেন, যা কিনা সমতলের জন্য চাষযোগ্য এবং সেই অতিরিক্ত লাভের আশায়। এ ধরনের আরো খবর হয়তো আপনার কাছে আছে ফল চাষ নিয়ে, সে বিষয়ে একটু জানাতে চাই। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে চাষাবাদ করা হচ্ছে বিদেশি ড্রাগন ফল। যতই দিন যাচ্ছে বাড়ছে এ ফলের চাহিদা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর, যেখানে শুধুমাত্র ড্রাগন ফলের বেচাকেনা কেন্দ্র করেই গড়ে উঠেছে শতাধিক পাইকারি আড়ত। সরাসরি কৃষকরাই নিজেদের উৎপাদিত ফল এখানে বিক্রি করতে পারাই পাচ্ছেন আশানুরূপ দাম। এই বাজার ঘিরে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থানও। লাল টুকটুকে ড্রাগন ফলের সমাহার বাজার জুড়ে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকেই ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। জমি থেকে তুলে বাইসাইকেল বা ভ্যানে করে কৃষকরাই এই বাজারে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ড্রাগন ফল। পরে আড়তগুলোতে চলে ফলের পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজ। প্রতিদিন এই বাজারে গড়ে কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। 110 টাকা 20 টাকাও আছে, মাল বুঝে দাম। সর্বনিম্ন 5 থেকে 7,000 10,000 কেজি পর্যন্ত মাল ওঠে। কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হচ্ছে। ড্রাগন ফলের এই বাজার গড়ে ওঠায় ন্যায্য দামে ফল বিক্রি করতে পারেন কৃষকরা। এতে কমেছে পরিবহন খরচ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি। সুনাম মূল্যে আমরা ফলটা বিক্রি করতে পারি, তার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় ফলের দাম ভালো। বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মনে করেন যে দাম একরের দাম ফেলছে, ব্যাপারীরা দাম বলছে, 5টা ব্যাপারী দেখে তারপর দাম টাম করে মাল বেচা কিনে হচ্ছে। সেই সাথে বাজার ঘিরে গড়ে উঠেছে হাজারো বেকার তরুণের কর্মসংস্থান। পড়াশোনার পাশাপাশি অনেকেই বাজারে পেয়েছেন ভালো বেতনে কাজের সুযোগ। আমার মতো কয়েক হাজার এখানে বেকার যুবক আছে, যারা এইভাবে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে নিজের। আমি আসছি নাটোর জেলা থেকে এখানে ফল কিনতে। এখানে ফলের আমদানিটা ভালো এবং এখানকার আড়তদারদের ব্যবহার আচরণটা ভালো। দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ফল কিনতে আসেন পাইকাররা। এসব ফল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে। আফরোজা লামিয়া, স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে ইরানের দক্ষিণাঞ্চল। হরমুজগান প্রদেশের কুহেস্তাক বন্দর, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শিরিক, এমনকি আবু মুসা দ্বীপেও একের পর এক বিস্ফোরণের শব্দ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলার লক্ষ্যবস্তু ইরানের সামরিক সক্ষমতা, তবে ইরানের গণমাধ্যমগুলোর তথ্য বলছে গোলাস্তান প্রদেশের আক্তেক খান রেল সেতুতেও মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চুপ করে বসে নেই ইরানও। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কাতার। সর্বোচ্চ সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে দেশটি। বাহরাইনেও জারি রয়েছে সতর্কতা। এমন পরিস্থিতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের প্রতিটি হামলার 20 গুণ জোরালো জবাব দেবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে সমাপ্ত বলে ঘোষণা করেন ট্রাম্প। হুমকি দেন দেশের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় ফের হামলার। ট্রাম্পের বক্তব্যকে নোংরা আখ্যা দিয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নোংরা কথার জবাব ইরানিরা দেবে কাজে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বক্তব্যকে বল প্রয়োগের নীতির ব্যর্থতার স্বীকারোক্তি বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে ইরান। তাদের দাবি, সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার অধিকার ইরানের, আর তার বাইরে কোনো বিকল্প ব্যবস্থা তারা মেনে নেবে না। ইফফাতিরা, স্টার নিউজ।
প্রায় 4 দশক দৃঢ়তার সঙ্গে ইরান শাসন করা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্বই নিতে চাননি। বলেছিলেন তিনি নিজেকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেন না। কিন্তু এরপর কিভাবে সেই মানুষটি হয়ে উঠলেন আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা? শীর্ষ নেতা বাছাইয়ের ইতিহাসে 48 ঘন্টা শুধু একজন নেতাকেই নয়, বদলে দিয়েছিল ইরানের ভবিষ্যৎ। আবার ভবিষ্যৎ প্রজন্ম যেন জ্ঞান এবং বিজ্ঞান চর্চায় বড় হয়, সেই আদর্শ রেখে গেছেন শিশুদের মাঝে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের বৈঠকে নিজের নাম উঠতে মাথা নেড়ে এভাবেই আপত্তি জানাতে দেখা যায় আলী খামেনিকে। তার মুখে অনীহা, কণ্ঠে দ্বিধা। সেই মুহূর্তে হয়তো উপস্থিত কেউই ভাবেননি ইতিহাসের গতিপথ বদলে যেতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 1989 সালে ইসলামী বিপ্লবের নেতা ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে পুরো ইরান শোকে স্তব্ধ। রাষ্ট্রের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন নতুন সর্বোচ্চ নেতা? সংবিধান অনুযায়ী সেই সময় সর্বোচ্চ নেতার জন্য উচ্চ পর্যায়ের ধর্মীয় মর্যাদা গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। তাই আলোচনায় উঠে আসে বহু নাম। সেই তালিকায় ছিলেন আলী খামেনিও। কিন্তু বিশেষজ্ঞ পরিষদের বৈঠকের ভিডিওতে দেখা যায় নিজের নাম প্রস্তাব হওয়ার পর খামেনি বলেন তিনি নিজেকে এই দায়িত্বের জন্য যথেষ্ট উপযুক্ত মনে করেন না। সেই মুহূর্তে হয়তো তিনিও ভাবেননি কয়েক ঘন্টা পর ইতিহাস তার নামই লিখে রাখবে। ইরানের ক্ষমতার কেন্দ্র তখন শুধু রাজনৈতিক ছিল না, ছিল ধর্মীয়, বিপ্লবী এবং সাংবিধানিক শক্তির এক জটিল সমন্বয়। সেই সময়ের প্রভাবশালী নেতা আকবর হাশেমি রাফসানজানি বৈঠকে জানান, খোমেনি জীবদ্দশায় খামেনির নেতৃত্বের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেছিলেন। সেই বক্তব্য আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। ভোটাভুটির পর আলী খামেনিকে অস্থায়ীভাবে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে নেতৃত্বের যোগ্যতার শর্তেও পরিবর্তন আসে। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়। তারপর কেটে গেছে 35 বছরেরও বেশি সময়। এই সময় খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন ইরানের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক নীতি এবং এক্সেস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী। তার সময় ইরান একদিকে কঠোর রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর তাই অনেকের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের আদর্শের রক্ষক। খামেনির একটি দৃশ্য আজও বারবার ফিরে আসে। একটি ছোট্ট শিশু তাকে বলেছিল সে শহীদ হতে চায়। খামেনি তখন তাকে বলেছিলেন, আগে বড় হও, পড়াশোনা করো, বিজ্ঞানী হও, 80-90 বছর বেঁচে থাকো, তারপর যদি আল্লাহ চান তখন শহীদ হবে। এই কথার মধ্যেই যেন ধরা পড়ে তার আরেকটি দৃষ্টিভঙ্গি। রাষ্ট্র গড়তে আগে প্রয়োজন জ্ঞান, তারপর আত্মত্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, যিনি একদিন বলেছিলেন শীর্ষ নেতার পদের যোগ্য নন, তিনি ইতিহাস রচনা করলেন বলিষ্ঠ নেতৃত্বের। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলেন জ্ঞান চর্চা ও দেশপ্রেমের অনন্য আদর্শ। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরাকের নাজাফ শহরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর চত্বরে জানাজা শেষে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নেওয়া হয়েছে কারবালা শহরে। সেখানে চলছে শ্রদ্ধা নিবেদন। শিয়াদের গুরুত্বপূর্ণ এই শহরে রয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। নাজাফ শহরে খামেনি প্রায় 1 যুগ নির্বাসিত ছিলেন। ইরাকে আয়াতুল্লাহ আলী খামেনি অশ্রুসিক্ত অসংখ্য মানুষ। প্রথমেই নাজাফ শহরে নেওয়া হয় ইরানের বিপ্লবী সাবেক সর্বোচ্চ নেতার মরদেহ, যেখানে রয়েছে প্রখ্যাত সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। এ যাত্রায় খামেনির কফিন ঘিরে ছিল বিপুল সংখ্যক শোকার্ত মানুষ, যারা এক নজর দেখতে এসেছেন প্রিয় নেতাকে। নাজাফ থেকে খামেনির মরদেহ নেওয়া হয় গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়, যেখানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ পৌঁছায়। এ সময় কালো পোশাকে অশ্রুসিক্ত নারী পুরুষ রাতভর অপেক্ষা করেন প্রিয় নেতার জন্য।
খামেনির কফিন পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তা গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সহ শীর্ষ কর্মকর্তারা। শোকানুষ্ঠান উপলক্ষে ইরাক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও ছিলেন বিমানবন্দর এলাকায়। কফিনে স্পর্শের আপ্রাণ চেষ্টা করে সমবেত জনতা। ইরানিদের মতো তারাও প্রতীকীভাবে কাপড় ও অন্যান্য জিনিস নিক্ষেপ করেন কফিনের দিকে। আনুষ্ঠানিকতা শেষে কফিনটি বিশেষ একটি গাড়িতে তোলা হয়। এরপর নিরাপত্তা বেষ্টিত বহর নিয়ে তা নাজাফ শহরের উদ্দেশ্যে রওনা হয়। ইরানে 2 দফা জানাজার পর ইরাকে নেওয়া হলো খামেনির কফিন। নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে ফিরিয়ে নেওয়া হবে ইরানে। বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে দাফন করা হবে তাকে। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে কখনোই ইরাক সফর করেননি। তারপরও ধর্মীয় বিশ্বাস আর ইরানের নীতির প্রতি সমর্থন রয়েছে দেশটির শিয়াদের। সেটিই দেখা গেল তার কফিন ঘিরে মানুষের উপস্থিতিতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এবার বিশ্বকাপ 2026-এর খবর। বিশ্বকাপ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে, আর একটি মাত্র ভুলই শেষ করে দিতে পারে 4 বছরের অপেক্ষা। শেষ ষোলোর বাধা পেরিয়ে অবশেষে নির্ধারিত হয়েছে 2026 বিশ্বকাপের শেষ 8। এবার শুরু হয়েছে শিরোপার পথে সবচেয়ে কঠিন পরীক্ষার লড়াই। তানজিম ঐশীর রিপোর্ট। একটা ধ্বংসযজ্ঞের মাঝে বসেই ইজিপ্টকে সাপোর্ট করে গিয়েছিল গোটা ফিলিস্তিন। তবে শেষ হাসিটা আর হাসা হয়নি। তেমনি এক হালান্ডের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলিয়ানদের। পর্তুগালের মানুষ রোনালদোদের হার দেখেছে এক বুক কষ্ট নিয়ে। নানা নাটকীয়তা, প্রত্যাবর্তন, টাইব্রেকারে উত্তেজনা আর জায়ান্ট কিলিংয়ের পর অবশেষে নির্ধারণ হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ, যেখানে শেষ 8 জায়গা করে নিয়েছে ইউরোপের 6টা দল, সঙ্গে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো আর লাতিন আমেরিকার আশা আর্জেন্টিনা। কে এগুবে শেষ 4-এ আর কার স্বপ্ন ভেঙে যাবে কোয়ার্টার ফাইনালেই, তার উত্তরের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ, কার খেলা কবে। কোয়ার্টার ফাইনালের পর্দা উঠবে 10 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায়। বস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স আর মরক্কো। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই ম্যাচে প্রতিশোধের মিশনে নামবে আফ্রিকান দলটা। 11 জুলাই রাত 1টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে হবে ইউরোপিয়ান হেভিওয়েটদের লড়াই। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। 12 জুলাই রাত 3টায় মায়ামি স্টেডিয়ামে ইতিহাস গড়া নরওয়ের সামনে ইংল্যান্ড। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেয়া এর্লিং হালান্ডদের সামনে এবার সেমিফাইনাল। আর একই দিনে সকাল 7টায় কানসাস স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা টাই ব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ 8-এর টিকিট। বিশ্বকাপ এখন শেষ 8-এর উত্তাপে, আর মাত্র 3 ধাপ পেরুলেই বিশ্ব ফুটবল পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়নদের। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ মানেই ফুটবলের মহাযজ্ঞ, কিন্তু এই মহাযজ্ঞের নেপথ্যে রয়েছেন একজন মানুষ যিনি প্রায়ই মাঠের তারকার চেয়েও বেশি আলোচনায় থাকেন। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ইনফান্তিনো, কিভাবে তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন, আর কেন তাকে ঘিরে এত বিতর্ক, দেখব প্রতিবেদনে। ফিফাতে পক্ষপাতিত্ব, ট্রাম্পের হস্তক্ষেপ, একাধিক ম্যাচে রেফারিং বিতর্ক। বিশ্বকাপ ফুটবলটাকে কি কলুষিতই করে ফেললেন জিয়ান্নি ইনফান্তিনো? সুইজারল্যান্ডের ব্রিক শহরে ইতালীয় বংশোদ্ভূত এক পরিবারে জন্ম জিয়ান্নি ইনফান্তিনোর। পেশায় আইনজীবী, 7টি ভাষায় সাবলীল এই ফুটবল প্রশাসক দীর্ঘ সময় কাজ করেছেন উয়েফায়।
2009 সালে ওয়েফার মহাসচিব হওয়ার পরই ইউরোপীয় ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ইনফান্তিনো। 2015 সালে সেপ ব্ল্যাটারকে নিয়ে দুর্নীতির কেলেঙ্কারিতে ফিফা বড় সংকটে পড়ে। ঠিক সেই সময় সংস্কার আর স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে 2016 সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। 2019 ও 2023 সালেও তিনি পুনর্নির্বাচিত হন। বর্তমানে তার মেয়াদ 2027 সাল পর্যন্ত। তবে গেল এপ্রিলে কনমেবলের 10টি দেশই আগামী মেয়াদেও ইনফান্তিনোকে সমর্থন করার কথা জানিয়েছে। এর পরপর আফ্রিকান ফুটবল ফেডারেশন তাদের 54টি সদস্য দেশের পক্ষ থেকে ইনফান্তিনোকে পূর্ণ সমর্থনের কথা নিশ্চিত করেছে। একই পথে হাঁটছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের 47টি দেশও। অর্থাৎ ইনফান্তিনোর ঝুলিতে এরই মাঝে 111টা ভোট নিশ্চিত হয়ে আছে। তাই পরের মেয়াদেও তাকেই পাবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ এলেই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে তাকে নিয়ে। কাতার বিশ্বকাপের আগে মানবাধিকার ইস্যুতে তার অবস্থান তীব্র সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়েও তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ফিফা শান্তি পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম এবং ক্লাব বিশ্বকাপ সব মিলিয়ে দিন দিন ইনফান্তিনোর মেয়াদকাল বেশ বিতর্কিত হয়ে উঠেছে। 2026 বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তকে ঘিরে ইউরোপের কিছু আইন প্রণেতা তদন্তের দাবিও তুলেছেন। তাহলে এত বিতর্কের পরও তিনি কেন পদে? কারণ ফিফার সভাপতি নির্ধারণ করেন বিশ্বের 200-র বেশি সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন। যতক্ষণ পর্যন্ত তারা তার প্রতি আস্থা রাখছে ততক্ষণ পর্যন্ত ইনফান্তিনোই বিশ্ব ফুটবলের সবথেকে ক্ষমতাধর প্রশাসক। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। এক দশক পর তার নামের পাশে যেমন রয়েছে বিশ্ব ফুটবলের বড় বড় পরিবর্তন, তেমনি রয়েছে অসংখ্য বিতর্ক। তাই অনেকের কাছে তিনি আধুনিক ফিফার রূপকার, আবার অনেকের কাছেই তিনি বিশ্ব ফুটবলের সবথেকে বিতর্কিত প্রশাসক। সারা মাহবুব, স্টার প্লে। এবারে বিনোদনের খবর। অল্টারনেটিভ রক জনরায় বাংলাদেশের সবচেয়ে সফল ব্যান্ড আর্টসেল বিফলতার বিচারেও পিছিয়ে নেই। লাইন আপ জটিলতার দীর্ঘ ক্ষত রয়েছে চলতি পথে আসার কথা হোঁচট খেয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছেন সদস্যরা, হাল ধরেছেন কেউ না কেউ। তবে এবার যে ঘটনাটি ঘটেছে সেটি 2 দশকের ক্যারিয়ারে প্রথম। দলের প্রাণভোমরা লিংকন পাড়ি দিয়েছেন দূরদেশ, তবুও যেন দমবার নয়। ফের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে অনিকেত প্রান্তরের আর্টসেল। সম্প্রতি স্টার এন্টারটেনমেন্টের সাথে একান্ত আলাপে উঠে এসেছে দলটির ভূত ভবিষ্যৎ। বাংলা রক মিউজিকের ইতিহাসে আর্টসেল শুধু একটি ব্যান্ডের নাম নয়, বরং কোটি ভক্তের আবেগ আর উন্মাদনার অন্য এক নাম। অনিকেত প্রান্তর থেকে 200 সময়ের সেই চেনা সুর ধরে রাখতে নানা ঝড়ের মুখোমুখি হতে হয়েছে ব্যান্ডটিকে। তবুও সদস্যদের প্রচেষ্টা ও একাগ্রতায় এখনও সেই একই জনপ্রিয়তা ধরে রেখেছে ব্যান্ডটি। আর্টসেলের প্রতিষ্ঠাকালীন সদস্য ড্রামার কাজী সাজ্জাদুল আশিকিন সাজু জানালেন অগণিত ভক্তের আবেগ জড়িত ব্যান্ড আর্টসেল ঘটিত হওয়ার শুরুর গল্প। ব্যাকগ্রাউন্ডটা আসলে 1999-এরও আগে। তখন ব্যান্ডের ফুল লাইন আপে আমি, লিংকন, শেজান আর এরশাদ, উই ওয়ার সর্ট অফ একই ফ্রেন্ড সার্কেলের একই সময়বয়সী সবাই। ব্যান্ডের অন্যতম 2 প্রাণপুরুষ সাজু ও সেজান যখন দেশের বাইরে ছিলেন তখন ব্যান্ডকে আগলে রাখার এক চরম কঠিন যুদ্ধ চলছিল। সেই দুঃসময়ে আর্টসেলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও সুরের ধারা সচল রাখতে ফ্রন্টম্যান লিংকন ডি কস্তার অবদান ছিল অনস্বীকার্য। এমনটাই জানালেন ব্যান্ডের আরেক কাণ্ডারি আসিফ ইকবাল জুয়েল। লিংকন কিন্তু পুরো জিনিসটাকে, আর্টসেলটাকে আঁকড়ায় রাখছিল অন লাইভ, যার জন্যই কিন্তু শেজান বলি, সাজু বলি, দে কেম ব্যাক টু আর্টসেল। আদারওয়াইজ ওই 2013-তেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারতো। দীর্ঘ 8 মাসের অস্থিরতা পেরিয়ে ফের ভক্তদের মাঝে সুরের জাদু ছড়িয়ে দিতে 10 জুলাই লাইভ কনসার্টে পারফর্ম করতে চলেছে ব্যান্ড আর্টসেল। ব্যক্তিগত কারণে নিয়মিত ভোকাল লিংকন ডি কস্তার বদলে টুরিং ভোকাল হিসেবে ব্যান্ডের লাইন আপে যুক্ত হয়েছেন বখতিয়ার হোসাইন। নিজের ছোটবেলার আবেগ আর্টসেলের সাথে পারফর্ম করার অনুভূতি জানালেন তিনি। এমন হতো যে আমি বসে বসে পুরো অন্য সময় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে ওটা পুরোটা মনের মধ্যে গুনগুন করতাম। সো এখন যখন আমি আর্টসেলের সাথে গাইছি, এটাকেও কোপ আপ করা আমার জন্য অনেক ইজি,
কারণ এই সবগুলো গান আমার শোনা, আমি অসংখ্যবার শুনেছি এবং অনেক 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 গান আমার আগে থেকেই তোলা। ভাইদের প্রথম প্র্যাকটিস থেকেই বেশ কিছু গান এমন হয়েছে যে আমরা প্রথমবারই বাজিয়েছি এবং হ্যাঁ ব্যাপারগুলো মনে হচ্ছিল যে আর এই ব্যাপারটা হ্যাঁ। দীর্ঘদিন যাবৎ আর্টসেলিজম ধরে রেখে লিড গিটারে আলো ছড়িয়ে যাচ্ছেন ব্যান্ডের আরেক প্রাণভোমরা কাজী ফয়সাল আহমেদ। জানালেন আর্টসেলের সাথে তার পথ চলার গল্প। তো আমার জন্য একটা জিনিস অ্যাডিশন ছিল যে আমি হয়তো প্রোগ্রেসিভ বাজাতাম না, তো এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যখন আমি জয়েন করি। তো ওই দিক থেকে আমারও একটা জিনিস বলা যায় যে আমার ঝুলিতে চলে আসলো যে আমি প্রোগ্রেসিভ রকও বাজাচ্ছি এখন। সো এই দিক থেকে আমি আই ফিল গুড, মানে এটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করার মতন যে আমি আর্টসেলে বাজাচ্ছি এবং আর্টসেলের সেই ফ্যান বেসটার সাথে আমি যুক্ত হতে পেরেছি। আর্টসেলের লাইন আপে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাইফ আল নাজি সেজানের স্থলাভিষিক্ত হওয়া প্রতিভাবান বেস গিটারিস্ট মুনতাসির ইমরান জানালেন আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডের সাথে তার পারফর্ম করার অভিজ্ঞতা। যদি অনেস্টলি বলি তাহলে হচ্ছে ইটস রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ হচ্ছে ওইখানে এমন কিছু সেজন ভাই প্লে করছে যেটা হচ্ছে তখনকার মিক্স মাস্টারিং এর জন্য বোঝা যায় না প্রপারলি। আমরা লাইভে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। আমাদের সেপ্টেম্বরে কানাডা ট্যুরের প্ল্যান, ওইখানে যাব ইনশাল্লাহ। লিংকনের সাথে আমরা আবার একসাথে স্টেজ শেয়ার করব। কয়েক প্রজন্মের আবেগের সাথে জড়িত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল বরাবরই ভিন্ন ধারার সঙ্গীত পরিবেশনা করে আসছে, যার মাধ্যমে জয় করে নিয়েছে অগণিত ভক্তের হৃদয়। নতুন আবহে, নতুন কণ্ঠে আর পুরনো সেই চেনা আবেগে ভর করে আর্টসেলের এই নতুন যাত্রা দীর্ঘ হোক, এমনটাই প্রত্যাশা বাংলার রক প্রেমীদের। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না, আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি আব্দুর রউফ। আগামীকাল ঠিক সকাল 7টায় গুড মর্নিং বাংলাদেশ দেখার আমন্ত্রণ রইল।